তো আমাদের ফ্রিকশনের পরবর্তী যে অংশটা রয়েছে সেখানে মূলত আমরা কাজ করব নততল নিয়ে, ইনক্লাইন প্লেন, যে একটা রাফ ইনক্লাইন প্লেন মানে একটা অমসৃণ নততলের ওপর একটা বস্তুকে যদি রাখা হয় তাহলে সেখানে ঘর্ষণ বল কিভাবে কাজ করবে বা ঘর্ষণ বলের প্রভাবে কি ঘটতে পারে সেই সমস্ত কিছু বিষয় নিয়ে আমরা আজকে মূলত আমাদের কাজ করব। তো নততল বিষয়টা আমরা জানি যে নততল কি বা নততল কেমন দেখতে। তো প্রথমে আমরা যেটা দেখব সেটা হচ্ছে যে ধরো একটা বস্তুকে আমরা একটা নততলের উপরে রেখেছি। কীরকম নততল না, অমসৃণ নততল। যখনই তোমাকে অমসৃণ নততল এই কথাটা বলা থাকবে তার মানে তোমাকে অবশ্যই যেটা ধরতে হবে সেটা হচ্ছে ফ্রিকশন। একটা নততল যদি অমসৃণ হয় তাহলে সেই নততলের অবশ্যই একটি ঘর্ষণ গুণাঙ্ক থাকবে, কোএফিসিয়েন্ট অফ ফ্রিকশন থাকবে এবং আমরা সেখানে একটা ঘর্ষণ বল পাবো। তো একটা অমসৃণ নততলের উপরে ধরো আমি একটা বস্তু রেখেছি, রাখার পরে আমি দেখতে পাচ্ছি যে বস্তুটা নিচের দিকে পড়ে যাচ্ছে। তাহলে এই অবস্থায় বস্তুটির ওপরে কতটা বল প্রয়োগ করলে বস্তুটা সাম্য অবস্থায় আসবে সেইটা আমাদের বার করতে হবে। তো ধরো বিষয়টা হচ্ছে এরকম যে একটা নততল রয়েছে, ধরো সাপোজ এটা হচ্ছে একটা নততল। এই নততলের ওপরে আমি এখানে একটা বস্তু রাখছি। আমরা বস্তুটাকে যদি ছেড়ে দিই তাহলে আমরা দেখব বস্তুটা নিচের দিকে পড়ে গেল। এই যে বস্তুটা নিচের দিকে পড়ে যাচ্ছে নততল বরাবর, আমাদের বার করতে হবে যে কি পরিমাণ বল প্রয়োগ করলে, এই বস্তুর ওপর কতটা বল প্রয়োগ করলে বস্তুটি সাম্য অবস্থায় থাকবে, অর্থাৎ পড়ে যাবে না, স্থির অবস্থায় থাকবে, সেই বলটা বের করতে হবে। তাহলে আমরা এটা প্রথমে একটা হেডলাইন দিয়ে দিই যে নততলের ওপর রাখা কোনো বস্তুর সাম্য অবস্থার শর্ত। নততলের ওপর রাখা কোনো বস্তুর সাম্য অবস্থার শর্ত, ইকুইলিব্রিয়াম অফ এ বডি অন ইনক্লাইন প্লেন, ইকুইলিব্রিয়াম অফ এ বডি অন ইনক্লাইন প্লেন। এবার কেস 1 দিয়ে লেখো। কেস 1, দুটো ক্ষেত্র এখানে আমরা ডিসকাস করব। প্রথমে লেখো কেস 1, সেটা হচ্ছে ইকুইলিব্রিয়াম এগেনস্ট ডাউনওয়ার্ড মোশন, নিম্নমুখী গতির ক্ষেত্রে সাম্য অবস্থা, নিম্নমুখী গতির ক্ষেত্রে সাম্য অবস্থা, ইকুইলিব্রিয়াম অফ এ বডি এগেনস্ট ডাউনওয়ার্ড মোশন। অর্থাৎ যেটা আমি দেখালাম যে বস্তুটা নততল বরাবর নিচের দিকে পড়ে যাচ্ছে, তুমি কতটা বল প্রয়োগ করলে বস্তুটি সাম্য অবস্থায় আসবে, এই ঘটনাটাকে আমরা বলছি ইকুইলিব্রিয়াম এগেনস্ট ডাউনওয়ার্ড মোশন। তো দেখো আমরা কিভাবে ব্যাপারটাকে স্টাডি করি। ধরো এটা হচ্ছে তোমার ইনক্লাইন প্লেন, যার অ্যাঙ্গেল অফ ইনক্লাইনেশন থিটা। এর ওপরে এখানে একটা বস্তু রয়েছে, বস্তুটা নিচের দিকে পড়ে যাচ্ছিল, নিচের দিকে পড়ে যাচ্ছিল, তোমাকে বল প্রয়োগ করে এটাকে থামাতে হবে। তো আমরা কি করলাম, এবার দেখো এই বস্তুর ওপরে ধরো আমি এইদিকে একটা বল প্রয়োগ করছি এফ। বলটা কিভাবে প্রয়োগ করেছি, নততলের সাথে আলফা কোণে, যে এই যে ইনক্লাইন প্লেন তার সাথে আলফা অ্যাঙ্গেলে আমরা এফ ফোর্স অ্যাপ্লাই করলাম, করে বস্তুটাকে থামালাম। আমাকে এফের মানটা বের করতে হবে যে কতটা ফোর্স দিলে ওর যে ডাউনওয়ার্ড মোশন, বস্তুটা নিচের দিকে পড়ে যাচ্ছিল, সেটা আর নিচে পড়বে না, বস্তুটি সাম্য অবস্থায় আসবে। তো কিভাবে আমরা ফোর্সটা ক্যালকুলেট করব, দেখো আমি প্রথমে যেটা পাচ্ছি সেটা হচ্ছে এই বস্তুর একটা ওজন আছে, ডাব্লিউ এমজি বলতে পারি আমরা, ওয়েট অফ দ্য বডি। এই ওজনকে আমরা দুটো উপাংশে ভেঙে দিতে পারি, একটা নততল বরাবর, একটা তার সাথে সমকোণে। তাহলে এটা হবে এমজি কস থিটা, আর এদিকে আমরা পাচ্ছি দেখো এমজি সাইন থিটা। একটা লম্ব প্রতিক্রিয়া থাকবে এন। এবার এই যে এফ ফোর্স আমরা দিলাম বস্তুটাকে থামানোর জন্যে, এই এফ ফোর্সকে আমরা দুটো উপাংশে ভেঙে দেব।
এফ কস আলফা, আরেকটা হচ্ছে দেখো এফ সাইন আলফা। এবার এই বস্তুটি যেহেতু সাম্যাবস্থায় এসছে, ইকুইলিব্রিয়ামে এসছে, তার মানে এই বিপরীতমুখী যে ফোর্সগুলো আমরা পাবো তারা অবশ্যই একে অপরকে প্রশমিত করবে। এবার দেখো এখানে এই বস্তুটা কোন দিকে গতিশীল ছিল, বস্তুটা কিন্তু নিচের দিকে পড়ে যাচ্ছিল। তুমি বল প্রয়োগ করার পর ও স্থির অবস্থায় এসছে বা সাম্য অবস্থায় এসছে। তাহলে যেহেতু বস্তুটা নিচের দিকে পড়ছিল, ডাউনওয়ার্ড মোশন ওর ছিল, আমি বল প্রয়োগ করার পরে বস্তুটা ইকুইলিব্রিয়াম কন্ডিশনে আসলো, তার মানে ফ্রিকশনটা হবে ওপরের দিকে। যে ফ্রিকশন আমরা পাবো সেই ফ্রিকশনাল ফোর্সটা হবে ওপরের দিকে। ধরো সেটা এফ এস, ফ্রিকশনটা হচ্ছে এফ এস, এটাকে আমরা বলবো স্ট্যাটিক ফ্রিকশন, কারণ বস্তুটা এখন কি হয়েছে, থেমে গেছে। তুমি বল প্রয়োগ করার পরে যেহেতু বস্তুটা সাম্য অবস্থায় এসছে বা স্থির অবস্থায় এসছে, তাহলে এই এফ এসটা হবে স্ট্যাটিক ফ্রিকশন। তাহলে ফ্রিকশনটা হবে বস্তুর গতির বিপরীতে, বস্তুটা নিচের দিকে পড়ে যাচ্ছিল, তার বিপরীত দিকে ঘর্ষণ বলটা আমরা পাবো। এবার দেখো যেহেতু এখানে সাম্য অবস্থার কথা বলা হয়েছে, সেই জন্য আমরা প্রথমে নততল বরাবর আমরা বিপরীতমুখী বলগুলোকে সমান করব। তাহলে ফার্স্ট আমরা দেখো লিখছি অ্যালং ইনক্লাইন প্লেন, অ্যালং ইনক্লাইন প্লেন, নততল বরাবর আমরা কি লিখতে পারি, দেখো বিপরীতমুখী ফোর্সগুলো পরস্পর সমান হয়। তাহলে এখানে দেখো স্ট্যাটিক ফ্রিকশন আছে এফএস, আর তার সাথে একই দিকে আছে এফ কস আলফা। তাহলে আমরা বলবো এফএস প্লাস এফ কস আলফা, তার অপোজিটে আছে এমজি সাইন থিটা, এমজি সাইন থিটা। তাহলে এখান থেকে দেখো আমি এফএস এর মান পেয়ে যাচ্ছি এমজি সাইন থিটা মাইনাস এফ কস আলফা। এটাকে আমরা 1 নম্বর ইকুয়েশন দিতে পারি। এবার আমরা পারপেন্ডিকুলার টু দি ইনক্লাইন প্লেন দেখব, যে নততলের সাথে লম্ব বরাবর পারপেন্ডিকুলার টু দি ইনক্লাইন প্লেন, পারপেন্ডিকুলার টু দ্য ইনক্লাইন প্লেন, নততলের সাপেক্ষে লম্ব অভিমুখে, পারপেন্ডিকুলার টু দি ইনক্লাইন প্লেন, নততলের সাপেক্ষে লম্ব অভিমুখে। দেখো উপরের দিকে আছে নর্মাল রিয়াকশন আর এফ সাইন আলফা, তার অপোজিটে আছে এমজি কস থিটা। তাহলে আমরা লিখব এন প্লাস এফ সাইন আলফা ইজিক্যাল টু এমজি কস থিটা। তাহলে এখান থেকে এন পেয়ে যাচ্ছি, দেখো এমজি কস থিটা মাইনাস এফ সাইন আলফা। এবার দেখো আমরা জানি ঘর্ষণ গুণাঙ্ক আমাদের কী বার করতে হবে, এফ এর মানটা বের করতে হবে। এইটা সবসময় মাথায় রাখবে, আমাদের কাজ হচ্ছে ফোর্স ক্যালকুলেট করা। তো আমরা লিখব যে উই নো, আমরা জানি মিউ মানে কোএফিশিয়েন্ট অফ ফ্রিকশন কি হয়, এফ এস বাই এন, ঘর্ষণ গুণাঙ্ক কোএফিশিয়েন্ট অফ স্ট্যাটিক ফ্রিকশন এফ এস বাই এন, ঘর্ষণ বল বাই লম্ব প্রতিক্রিয়া। তাহলে এবার এফ এস এর জায়গায় এফ এস এর ভ্যালুটা বসাবো, দেখো এমজি সাইন থিটা মাইনাস এফ কস আলফা, আর এখানে এমজি সাইন থিটা মাইনাস এফ সাইন আলফা। সরি, এখানে সাইন থিটা না, এমজি কস থিটা ছিল, এমজি কস থিটা মাইনাস এফ সাইন আলফা, ভ্যালু বসিয়ে দিলে। এবার জাস্ট কোনাকুনি গুণ করে দিই, দেখো কোনাকুনি গুণ করলে আসছে এমজি সাইন থিটা মাইনাস এফ কস আলফা, আর এখানে হচ্ছে দেখো মিউ এমজি কস থিটা মাইনাস মিউ এফ সাইন আলফা। আমাদের এফ বের করতে হবে, তো আমরা একটা কাজ করি, দেখো এই যে এফ কস আলফা এটাকে রাইট সাইডে নিয়ে নিই, আর এখানে মিউ এফ সাইন আলফা আছে। তাহলে আমরা যদি এফটা কমন নিই তাহলে লিখতে পারবো কস আলফা মাইনাস মিউ সাইন আলফা, কস আলফা মাইনাস মিউ সাইন আলফা।
আর এই যে মিউ এম জি কস থিটাকে যদি বাঁদিকে নিয়ে আসি তাহলে এম জি কমন নিলে দেখো লেখা যাবে সাইন থিটা মাইনাস মিউ কস থিটা। আমরা আগের দিন ঘর্ষণ কোণ সম্বন্ধে পড়েছিলাম, সেখানে আমরা জানি যে অ্যাঙ্গেল অফ ফ্রিকশন ঘর্ষণ কোণ দেখো আমরা পড়েছিলাম ল্যামডা, দেয়ারফর আমরা পড়েছিলাম মিউ ইজ ইকাল টু ট্যান ল্যামডা। যে ঘর্ষণ কোণ অ্যাঙ্গেল অফ ফ্রিকশন যদি ল্যামডা হয় তাহলে মিউ ইজ ইকাল টু আমরা লিখি ট্যান ল্যামডা, তাহলে মিউগুলোকে আমরা ট্যান ল্যামডা দিয়ে রিপ্লেস করব। তাহলে এখানে দেখো এটা হয়ে যাচ্ছে সাইন থিটা, মিউর জায়গায় নিয়ে আসছি ট্যান ল্যামডা, এখানে কস থিটা, আর এখানে এফ কস আলফা, মিউর জায়গায় ট্যান ল্যামডা সাইন আলফা। এবার একটু ভালোভাবে দেখবে, আমরা এখানে ট্যান ল্যামডাকে লিখতে পারি সাইন ল্যামডা বাই কস ল্যামডা, আবার রাইট হ্যান্ড সাইডেও আমরা ট্যান ল্যামডাকে লিখব সাইন ল্যামডা বাই কস ল্যামডা, আর এটা সাইন আলফা। এবার যদি আমরা বাঁদিকে কস ল্যামডাকে লসাগু করি, এলসিএম করে দিই, দেখবে কস ল্যামডাকে লসাগু করলে তোমার ওপরে আসবে সাইন থিটা কস ল্যামডা মাইনাস সাইন থিটা কস ল্যামডা মাইনাস সাইন ল্যামডা কস থিটা, তার মানে সাইনে সাইন বি, সাইনে কস বি মাইনাস কসে সাইন বির ফর্মুলা ভালো করে দেখো, সাইন থিটা কস ল্যামডা মাইনাস সাইন ল্যামডা কস থিটা, তার মানে সাইন এ মাইনাস বি, তাহলে হচ্ছে সাইন এ মাইনাস বি। তো আমরা এখানে লিখে দিচ্ছি সাইন থিটা মাইনাস ল্যামডা, আর রাইট সাইডে এফ, এখানে দেখো কস ল্যামডাকে যদি আমরা লসাগু করে দিই তাহলে এখানে উপরে থাকছে দেখো কস আলফা কস ল্যামডা মাইনাস সাইন ল্যামডা সাইন আলফা, তাহলে এটা কস আলফা প্লাস ল্যামডা লেখা যাবে, মানে কস এ প্লাস বির ফর্মুলা, তাহলে এটা হয়ে যাবে কস আলফা প্লাস ল্যামডা, পেয়ে গেলাম আমরা। এবার এখানে কস ল্যামডা ক্যান্সেল, আমাদের এফ বার করতে হতো ফোর্স, তাহলে এফ এর ফর্মুলা দেখো চলে আসলো এম জি সাইন থিটা মাইনাস ল্যামডা ডিভাইডেড বাই কস আলফা প্লাস ল্যামডা। এই হচ্ছে আমাদের ফোর্সের ফর্মুলা, যে কতটা ফোর্স অ্যাপ্লাই করলে আমাদের বস্তুটি যেটা নিচে পড়ে যাচ্ছিল সেটা সাম্য অবস্থায় আসবে। তাহলে ডিউরিং ডাউনওয়ার্ড মোশন আমরা যদি একটা বস্তুর মধ্যে সাম্য অবস্থা তৈরি করতে চাই, ইকুইলিব্রিয়াম কন্ডিশনটা আমরা পাচ্ছি যে আমাদের সাম্য অবস্থায় ফোর্সটা যেটা অ্যাপ্লাই করতে হবে ডাউনওয়ার্ড মোশনের ক্ষেত্রে, তাহলে সেটা হবে এফ ইকুয়াল টু এম জি সাইন থিটা মাইনাস ল্যামডা ডিভাইডেড বাই কস আলফা প্লাস ল্যামডা। তো আমাদের এই ডেরিভেশনটা পরীক্ষায় দিতে পারে, তাহলে পুরোটা সুন্দর করে আমরা এই অবধি করব, তাহলে আমরা রিকোয়ার্ড ফোর্সটা পেয়ে যাচ্ছি, প্রয়োজনীয় বল। এবার এখান থেকে আমাদের কিছু শর্ট কোশ্চেন করতে পারে। কীরকম শর্ট কোশ্চেন? ধরো তোমাকে প্রশ্ন করলো যে এই যে ফোর্সটা যেটা তুমি অ্যাপ্লাই করলে, এই ফোর্সের মান সর্বনিম্ন কখন হবে? হোয়েন দিস ফোর্স বিকাম মিনিমাম, বা বলতে পারে হোয়েন দিস ফোর্স বিকাম ম্যাক্সিমাম। ম্যাক্সিমামটা করবে না কোশ্চেন, তোমায় বলবে মিনিমামটাই বার করো। দেখো তাহলে এই যে ফোর্সটা এফ, এটা মিনিমাম কখন হবে, কখন আমরা মিনিমাম ফোর্স দিতে পারছি। দেখো তাহলে এফের মানটা আমরা যেটা পেয়েছি সেটাকে আমরা একটু লিখি আবার। তো লেখো যে প্রযুক্ত বল এফ আমরা কি পেয়েছি, কস আলফা প্লাস ল্যামডা। তাহলে আমাকে এখন বলছে এফের সর্বনিম্ন মানটা বের করতে হবে। তাহলে দেখো ফর এফ ইজ ইকাল টু এফ মিনিমাম, এফের মান যদি সর্বনিম্ন করতে হয় তাহলে এটা তো একটা ফ্র্যাকশান, তাহলে এর নিউমারেটার আছে ডিনোমিনেটার আছে, তাহলে ডিনোমিনেটার মানে হর এটা হতে হবে ম্যাক্সিমাম। এই কস আলফা প্লাস ল্যামডা এটা যদি ম্যাক্সিমাম হয় তাহলেই তোমার এফের ভ্যালু মিনিমাম হবে। তাহলে ফর এফ ইজ ইকাল টু এফ মিনিমাম কস আলফা প্লাস ল্যামডা বিকাম ম্যাক্সিমাম। কস আলফা প্লাস ল্যামডা যদি ম্যাক্সিমাম হতে হয় তাহলে তোমরা জানো যে কসের ম্যাক্সিমাম ভ্যালু 1 হয়, তাহলে আমরা বলবো ফর এফ ইজ ইকাল টু এফ মিনিমাম
কস আলফা প্লাস ল্যামডা শুড বি 1, মানে ম্যাক্সিমাম হতে হবে। তাহলে এটা 1 হওয়া মানে আমরা বলতেই পারি আলফা প্লাস ল্যামডা অবশ্যই 0 ডিগ্রি হবে। কস 0 ডিগ্রির ভ্যালু 1 হয়, তার মানে আলফার ভ্যালু হতে হবে মাইনাস ল্যামডা। দিস ইজ দ্য রিকোয়ার্ড কন্ডিশন ফর মিনিমাম ভ্যালু অফ ফোর্স। যে মিনিমাম ফোর্সের ক্ষেত্রে আমাদের এই কন্ডিশনটা মানতে হবে, আলফা ইজ ইকাল টু মাইনাস ল্যামডা। তাহলে আমাদের মিনিমাম ফোর্সটা কত হলো? দেয়ারফর এফ মিনিমাম, দেখো এই ভ্যালুটা কত বলেছি 1, কস আলফা প্লাস ল্যামডা 1, তাহলে নিচে যদি 1 করে দাও তাহলে মিনিমাম ফোর্সটা আসবে mg সাইন থিটা মাইনাস ল্যামডা, এই হবে তোমার মিনিমাম ফোর্স। তাহলে কন্ডিশন অফ দ্য মিনিমাম ফোর্স হচ্ছে আলফা ইজ ইকাল টু মাইনাস ল্যামডা, আর মিনিমাম ফোর্সটা হচ্ছে mg সাইন থিটা মাইনাস ল্যামডা। আবার আরেকটি শর্ট কোশ্চেন করতে পারে, ধরো তোমাকে এরকম বললো যে যদি আমরা এই ফোর্সটা নততলের সাথে সমান্তরালভাবে প্রয়োগ করি, ইফ দিস ফোর্স ইজ অ্যাপ্লাইড প্যারালাল উইথ দ্য ইনক্লাইন প্লেন। দেখো নেক্সট এই পয়েন্টটাকেও খেয়াল করো যে এফ ফোর্স যদি নততলের সমান্তরালভাবে প্রয়োগ করা হয়, ইফ দ্য ফোর্স এফ ইজ প্যারালাল উইথ ইনক্লাইন প্লেন, তাহলে ইফ ফোর্স F is parallel with inclined plane, then যেটা হবে আলফার ভ্যালু হয়ে যাবে 0 ডিগ্রি। তুমি যে ফোর্সটা অ্যাপ্লাই করছো এটা যদি ইনক্লাইন প্লেনের সাথে প্যারালাল হয়, তার মানে আলফা অ্যাঙ্গেলটা হবে 0 ডিগ্রি। তাহলে সেক্ষেত্রে ফোর্সের ভ্যালু কত হবে? দেয়ারফর এফ ইজ ইকাল টু, দেখো এখানে আলফা 0 ডিগ্রি বসালে কস ল্যামডা হবে ডিনোমিনেটারে, তাহলে হবে এমজি সাইন থিটা মাইনাস ল্যামডা ডিভাইডেড বাই কস ল্যামডা। এমজি সাইন থিটা মাইনাস ল্যামডা ডিভাইডেড বাই হবে কস ল্যামডা, যদি আমরা ফোর্সটা ইনক্লাইন প্লেনের সাথে প্যারালালি অ্যাপ্লাই করি তাহলে। তো এরকম দুটো শর্ট কোশ্চেনও এখান থেকে কিন্তু আমাদের পরীক্ষায় করতে পারে। তাহলে এটা হচ্ছে আমাদের কেস 1, যেখানে আমরা দেখছিলাম যে বস্তুটা নিচের দিকে পড়ে যাচ্ছিল, আমরা বল প্রয়োগ করে বস্তুটাকে সাম্য অবস্থায় নিয়ে আসলাম। এবার ধরো এরকমও ঘটনা ঘটতে পারে, কেস 2 বলে লেখো। কেস 2 বলছে তুমি এই ফোর্সটা কতটা অ্যাপ্লাই করলে বস্তুটা ওপরে ওঠার উপক্রম করবে। কেস 2 দিয়ে লেখো যে ক্যালকুলেট দ্য ভ্যালু অফ ক্যাপিটাল এফ, ছবিটা এটাই থাকলো, ক্যালকুলেট দ্য ভ্যালু অফ ক্যাপিটাল এফ when the body tends to move upward, যে প্রযুক্ত বল ক্যাপিটাল এফ এর মান কত হলে, প্রযুক্ত বল ক্যাপিটাল এফ এর মান কত হলে বস্তুটি নততল বরাবর উপরে ওঠার উপক্রম করবে। দ্য বডি টেন্ডস টু মুভ আপওয়ার্ড, বস্তুটি নততল বরাবর উপরে ওঠার উপক্রম করবে। তাহলে দেখো এক্ষেত্রে আমরা, আচ্ছা এখানে আরেকটা পাশে লিখে রাখো ব্র্যাকেটের মধ্যে আরেকটা কথা, ইকুইলিব্রিয়াম এগেনস্ট আপওয়ার্ড মোশন, ইকুইলিব্রিয়াম এগেনস্ট আপওয়ার্ড মোশন, ঊর্ধ্ব গতির ক্ষেত্রে সাম্যাবস্থা, ঊর্ধ্ব গতির ক্ষেত্রে সাম্যাবস্থা, ইকুইলিব্রিয়াম এগেনস্ট আপওয়ার্ড মোশন বা ঊর্ধ্ব গতির ক্ষেত্রে সাম্যাবস্থা। তো এখানে কি বলছি আমরা, যে এফ এর মান কত হলে বস্তুটি নততল বরাবর উপরে ওঠার উপক্রম করবে, টেন্ডস টু মুভ আপওয়ার্ড। এই শব্দটা খুব ইম্পর্টেন্ট, টেন্ডস টু মুভ। টেন্ডস টু মুভ মানে কিন্তু বস্তু গতিশীল হয়নি, বস্তু তখনও স্থির অবস্থাতেই আছে, গতিশীল হওয়ার উপক্রম করছে। তার মানে এক্ষেত্রে যে ঘর্ষণ বলটা হবে সেটা হবে লিমিটিং ফ্রিকশন, সীমাস্ত ঘর্ষণ। এই টেন্ডস টু মুভ শব্দটা ভীষণ ভালোভাবে খেয়াল করবে
বা গতিশীল হওয়ার উপক্রম করবে, এই কথাটা যখন কোশ্চেনে লেখা থাকবে তার মানে তোমার বস্তুটি নততলের উপর স্থির অবস্থায় আছে এবং এক্ষেত্রে ঘর্ষণ বলটা হচ্ছে লিমিটিং ফ্রিকশন। এবং এখানে দেখো টেন্স টু মুভ কি বলেছে, আপওয়ার্ড। তাহলে টেন্স টু মুভ আপওয়ার্ড যেহেতু বলছে, তাহলে এক্ষেত্রে লিমিটিং ফ্রিকশন যেটা হবে সেটা হবে নিচের দিকে, যেহেতু বডিটা আপওয়ার্ড মুভ করতে চাইছে, সো লিমিটিং ফ্রিকশনটা হবে নিচের দিকে, সেটাকে আমি এফএস দিয়ে লিখছি। তাহলে এখানে এফএসটা হলো লিমিটিং ফ্রিকশন, পাশে লিখে দেবে এফএস ইকুয়াল টু লিমিটিং ফ্রিকশন বা সীমাস্ত ঘর্ষণ, লিমিটিং ফ্রিকশন বা সীমাস্ত ঘর্ষণ, এটা হবে ডাউনওয়ার্ড। তাহলে এক্ষেত্রে আবার সেই আগের মতনই, যেহেতু বস্তু স্থির অবস্থায় আছে তাহলে বিপরীতমুখী বল একে অপরকে প্রশমিত করবে। তাহলে অ্যালং দি ইনক্লাইন প্লেন নততল বরাবর, অ্যালং ইনক্লাইন প্লেন লক্ষ্য করো এই নততল বরাবর এফএস আর এমজি সাইন থিটাটা নিচের দিকে আছে, এফ কস আলফা ওপরের দিকে আছে। তাহলে আমরা এখানে লিখব যে এফএস প্লাস এমজি সাইন থিটা ইজ ইকাল টু এফ কস আলফা। তাহলে এখান থেকে আমরা দেখো এফএস এর মান পাচ্ছি এফ কস আলফা মাইনাস এমজি সাইন থিটা, এই তুমি এফএস পেলে লিমিটিং ফ্রিকশন। আর অ্যালং দি পারপেন্ডিকুলার টু ইনক্লাইন প্লেন নততলের সাপেক্ষে লম্ব অভিমুখে, অ্যালং পারপেন্ডিকুলার টু দি ইনক্লাইন প্লেন, সেখানে দেখো এন প্লাস এফ সাইন আলফা ইকুয়াল টু এমজি কস থিটা। তাহলে এখান থেকে আমরা এন এর ভ্যালু পাবো, এটার কোনো পরিবর্তন হলো না, আগের বারও যা ছিল এবারও তাই আছে। এবার আমরা লিমিটিং ফ্রিকশনের ক্ষেত্রে লিখব কোএফিসিয়েন্ট অফ স্ট্যাটিক ফ্রিকশন মিউ, কোএফিসিয়েন্ট অফ স্ট্যাটিক ফ্রিকশন এফএস বাই এন আমাদের ফর্মুলা। তাহলে এফএস বাই এন, এবার এফএস এর ভ্যালু দেখো বসালে কি পাচ্ছ, এফ কস আলফা মাইনাস এমজি সাইন থিটা, আর এনের জায়গায় আমরা পাচ্ছি এমজি কস থিটা মাইনাস এফ সাইন আলফা। এবার কোনাকুনি যদি গুণ করে দাও তাহলে দেখো মিউ এমজি কস থিটা মাইনাস মিউ এফ সাইন আলফা, আর এখানে পাচ্ছি এফ কস আলফা মাইনাস এমজি সাইন থিটা। এবার আবার সেই দেখো এফগুলোকে সব ডান দিকে নিলাম, তাহলে এফটা কমন নিলে লেখা যাবে কস আলফা প্লাস মিউ সাইন আলফা, আর এমজিগুলোকে বাঁ দিকে নিয়ে যদি এমজি কমন নিই তাহলে লেখা যাবে সাইন থিটা প্লাস মিউ কস থিটা। এবার যথারীতি আমরা লিখব যে অ্যাঙ্গেল অফ ফ্রিকশন, এটা আমরা আগেই শিখেছিলাম, অ্যাঙ্গেল অফ ফ্রিকশন যদি ল্যামডা হয় তাহলে মিউ মানে ট্যান ল্যামডা লিখি আমরা, তো মিউগুলোকে আমরা ট্যান ল্যামডা বসিয়ে দেবো, মিউর জায়গায় বসিয়ে দিলাম ট্যান ল্যামডা, আর এখানে কস থিটা। আবার রাইট হ্যান্ড সাইডে মিউর জায়গায় ট্যান ল্যামডা, আর এখানে সাইন আলফা। ট্যান ল্যামডাকে আমরা ব্রেক করব সাইন ল্যামডা বাই কস ল্যামডা করে, সাইন ল্যামডা বাই কস ল্যামডা, আর এখানে কস থিটা পেলে। আবার এখানে দেখো এফ কস আলফা প্লাস সাইন ল্যামডা বাই কস ল্যামডা সাইন আলফা। এবার কস ল্যামডাকে লসাগু করবে, তাহলে কস ল্যামডাকে দেখো যদি আমরা কস ল্যামডাকে এলসিএম করি তাহলে এখানে আমরা কি পাচ্ছি, সাইন থিটা কস ল্যামডা প্লাস সাইন ল্যামডা কস থিটা, তার মানে এটা কম্পাউন্ড অ্যাঙ্গেলের নিয়মে হবে সাইন থিটা প্লাস ল্যামডা। আর রাইট হ্যান্ড সাইডে কস ল্যামডা লসাগু করবে, তাহলে এখানে দেখো কস আলফা কস ল্যামডা প্লাস সাইন ল্যামডা সাইন আলফা, তাহলে হবে কস আলফা মাইনাস ল্যামডা। এবার কস ল্যামডা ক্যান্সেল, তাহলে এফ আমাদের ফোর্সটা বের করতে হবে, কত হচ্ছে এমজি সাইন থিটা প্লাস ল্যামডা ডিভাইডেড বাই কস আলফা মাইনাস ল্যামডা।
তাহলে এই হচ্ছে আমাদের রিকোয়ার্ড ফোর্স mg সাইন থিটা প্লাস ল্যামডা বাই কস আলফা মাইনাস ল্যামডা। তাহলে একটা বস্তু নততল বরাবর যখন ওপরে ওঠার উপক্রম করবে তখন আমাদের প্রয়োজনীয় বল আমরা পেয়ে গেলাম mg সাইন থিটা প্লাস ল্যামডা বাই কস আলফা মাইনাস ল্যামডা। এখানেও কিন্তু আমাদের এরকম দুটো শর্ট কোশ্চেন করতে পারে, যেটা আমরা আগেও ডিসকাস করলাম, আরেকবার এখানে লিখছি দেখো। প্রথম কথা হচ্ছে এখানেও প্রশ্ন করতে পারে যে এফ এর ভ্যালু মিনিমাম কত হবে এবং কখন হবে। তাহলে এখানেও আগের মতো আমরা করব যে ফর এফ ইজ ইকাল টু এফ মিনিমাম, ফর এফ ইজ ইকাল টু এফ মিনিমাম। তাহলে এখানে আমরা লিখতেই পাচ্ছি দেখো কস, ঠিক আগের কনসেপ্টে আলফা মাইনাস ল্যামডা হবে 1। এই ডিনোমিনেটরটা যেটা কস আছে ডিনোমিনেটরে সেটা ম্যাক্সিমাম হলে তবেই এফ এর ভ্যালু মিনিমাম, কসের ম্যাক্সিমাম ভ্যালু 1 হয়। তাহলে কস আলফা মাইনাস ল্যামডা 1, তার মানে আলফা মাইনাস ল্যামডা হবে 0 ডিগ্রি। সো আলফা ইজ ইকাল টু ল্যামডা, দিস ইজ দ্য রিকোয়ার্ড কন্ডিশন ফর মিনিমাম ভ্যালু অফ ফোর্স। তাহলে আমরা এখান থেকে বলতে পারি দেয়ারফর এফ মিনিমাম, ফোর্সের মিনিমাম ভ্যালু আমরা পাচ্ছি mg সাইন থিটা প্লাস ল্যামডা, mg সাইন থিটা প্লাস ল্যামডা, mg সাইন থিটা প্লাস ল্যামডা, এটা হলো এফ এর মিনিমাম ভ্যালু। আবার আরেকটি কেস যেটা প্রশ্ন করেছিলাম যে যদি আমরা এই ফোর্সটা নততলের সাথে সমান্তরালভাবে প্রয়োগ করতাম তাহলে ফোর্সের ভ্যালু কত হতো, সেটা দ্বিতীয় কোশ্চেন হতে পারে যে ফাইন্ড আউট দ্য ম্যাগনিটিউড অফ ফোর্স হোয়েন দ্য ফোর্স অ্যাপ্লাইড প্যারালাল উইথ দ্য ইনক্লাইন প্লেন। যে নততলের সাথে প্যারালালি যদি আমরা ফোর্সটা দিতাম তাহলে এই ফোর্সের মানটা কত হতো। তাহলে যখনই তোমাকে বলবে নততলের সমান্তরালে বল প্রয়োগ করতে, ইফ F is applied along inclined plane, along inclined plane, F is applied along inclined plane মানেই হচ্ছে প্রযুক্ত বল নততলের সাথে সমান্তরাল, বা F is parallel with inclined plane, ফোর্স ইনক্লাইন প্লেনের সাথে প্যারালাল মানে ফোর্সটা অ্যাপ্লাই করছো অ্যালং ইনক্লাইন প্লেন, একই কথা। তাহলে ইফ এফ ইজ অ্যাপ্লাইড অ্যালং ইনক্লাইন প্লেন দ্যাট মিনস দেন থিটা, এই আলফা যে অ্যাঙ্গেলটা দেখছো এটা অবশ্যই হতে হবে তখন 0 ডিগ্রি। তাহলে এবার এই ফর্মুলাতে আলফার জায়গায় 0 ডিগ্রি বসালে দেখো ডিনোমিনেটরে কস মাইনাস ল্যামডা হবে, তো কস মাইনাস ল্যামডা মানে কস ল্যামডাই হয়। তার মানে এফ এর ভ্যালু তখন আসবে mg সাইন থিটা প্লাস ল্যামডা, আর নিচে হয়ে গেল কস ল্যামডা, mg সাইন থিটা প্লাস ল্যামডা ডিভাইডেড বাই কস ল্যামডা। তাহলে এরকম আমাদের দুটো ছোট কোশ্চেন এখানে করতে পারে, বা আমাদের এই পুরো ডেরিভেশনটা পরীক্ষায় কিন্তু দিতেই পারে, বা এগুলো দিয়ে অঙ্কও দেওয়া হয়। তো এটা হচ্ছে আমাদের কন্ডিশন অফ ইকুইলিব্রিয়াম অফ এ বডি অন ইনক্লাইন প্লেন। দুটো কেস আমরা দেখলাম, একটা হচ্ছে বস্তু নিচের দিকে পড়ে যাচ্ছিল, কতটা ফোর্স দিলে ওই ইকুইলিব্রিয়ামে আসবে, আর পরবর্তী কেসটা যেটা হলো যে কতটা ফোর্স দিলে ওই বডিটা টেন্ডস টু মুভ আপওয়ার্ড, মানে নততল বরাবর উপরের দিকে ওঠার উপক্রম করবে। তো কি বলছে এখানে ঘটনাটা, একটা হেমিস্ফেরিক্যাল বোল, ধরো এটা একটা অর্ধ গোলাকার একটা বাটির মতো, একটা হেমিস্ফেরিক্যাল বোল। তো এই বোলটার অঙ্কটা এরকম বলছে যে একদমই লোয়েস্ট পয়েন্টে এখানে একটা এরকম কোনো মাকড়সা জাতীয় কিছু একটা আছে। এবার এই যে বাঁকটা, এই মাকড়সাটা যেটা রয়েছে এটা এই পাত্রের গা বেয়ে ওপরে উঠছে, পাত্রের গা বেয়ে 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 ওপরে উঠছে। কিন্তু মজার ব্যাপার, এই পর্যন্ত ওঠার পর ও বারবার স্লিপ করে নিচে পড়ে যাচ্ছে, ম্যাক্সিমাম এই পর্যন্ত উঠতে পারছে, এরপরেই আবার স্লিপ করে পড়ে যাচ্ছে, আবার বেয়ে 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 উঠছে, আবার স্লিপ করে পড়ে যাচ্ছে। তোমাকে এখন বলছে যে তাহলে তুমি এইটা হচ্ছে ওর ম্যাক্সিমাম পজিশন, এরপরেও আর উঠতে পারছে না, এখান থেকেও স্লিপ করে বারবার নিচে পড়ে যাচ্ছে। তোমায় বললো ও হচ্ছে সেন্টার অফ দ্য হেমিস্ফেরিক্যাল বোল,
আর এই যে ম্যাক্সিমাম পজিশনটা এই বাঘটার, সেখানে এই অ্যাঙ্গেলটা বলে দিল থিটা। এবার এইখানে গিয়ে এই বাঘটা দাঁড়িয়ে আছে, এরপরে যখনই উঠতে চেষ্টা করছে ও স্লিপ করে পড়ে যাচ্ছে। এখানে কিন্তু ও সাম্য অবস্থায় থাকতে পারে, এটা হচ্ছে ওর ইকুইলিব্রিয়াম পজিশন, এখানেও সাম্য অবস্থায় থাকে, কিন্তু এর থেকে যখনই আরেকটু উঠতে চেষ্টা করে তখনই ও স্লিপ করে পড়ে যায়। তাহলে এটা হচ্ছে ওর সাম্য অবস্থা, পজিশন অফ ইকুইলিব্রিয়াম, সাম্য অবস্থা, পজিশন অফ ইকুইলিব্রিয়াম। বলছে এখানে সাম্য অবস্থায় যে রয়েছে, তাহলে সেক্ষেত্রে শর্তটা কি, কি শর্ত পালিত হলে তোমার এই বাঘটা মানে মাকড়সাটা এখানে সাম্য অবস্থায় থাকতে পারবে। তো দেখো আমরা এখানে কি কি ফোর্স পাচ্ছি। সবসময় সাম্য অবস্থার অঙ্ক করতে গেলে আগে দেখবে সেখানে কি কি ফোর্স আছে। দেখো ফোর্স বলতে 1 নম্বর এই যে বাঘটা তার ওয়েট আছে, ওয়েট অফ দ্য বাঘ এমজি, এমজিকে বলবো আমরা ওয়েট অফ দি বাঘ। এখানে একটা নর্মাল রিয়াকশান থাকছে এন। এবার এই বাঘটা দেখো এখান থেকে যখনই ওপরে ওঠার চেষ্টা করছে ও স্লিপ করে নিচের দিকে পড়ছে, তাই না? এখান থেকে যখনই ওপরে উঠতে চাইছে স্লিপ করছে কোন দিকে, নিচের দিকে। তাহলে ওর টেন্ডেন্সি অফ মোশনটা কোন দিকে, নিচের দিকে। ও স্লিপ করতে চাইছে নিচের দিকে, তাহলে যেহেতু ওর মোশনের টেন্ডেন্সি ডাউনওয়ার্ড, নিচের দিকে, তাহলে এখানে যে ফ্রিকশনটা হচ্ছে সেই লিমিটিং ফ্রিকশনটা হবে আপওয়ার্ড, এফ এস, এটাকে বলবো লিমিটিং ফ্রিকশন। ও যেহেতু পড়তে চাইছে নিচের দিকে, তাহলে লিমিটিং ফ্রিকশনটা হবে ওপরের দিকে, আপওয়ার্ড। এবার আমাকে দেখতে হবে সাম্য অবস্থা। তাহলে আমরা এখানে একটা কাজ করি, এই এমজিকে যদি আমরা কম্পোনেন্টে স্প্লিট করি, দেখো দুটো কম্পোনেন্ট আমরা এখানে করতে পারছি। এই অ্যাঙ্গেলটা থিটা বলা ছিল, তাহলে এটাও থিটা হবে, এটা সিমিলার অ্যাঙ্গেল। তাহলে এখানে আমরা পাচ্ছি দেখো এমজি কস থিটা, এই দিকের কম্পোনেন্টটা হবে এমজি সাইন থিটা। তাহলে ফ্রিকশন যেটা আছে, লিমিটিং ফ্রিকশন, তার অপোজিটে আছে এমজি সাইন থিটা। তো আমরা লিখব এফএস ইজ ইকাল টু এমজি সাইন থিটা। আর এই নর্মাল রিয়াকশানের অপোজিটে দেখো এমজি কস থিটা। আমি বলেছিলাম অপোজিট ফোর্সগুলো সবসময় সমান হবে। এবার কোএফিশিয়েন্ট অফ ফ্রিকশন মিউ দিয়ে আমরা লিখি। তাহলে কোএফিশিয়েন্ট অফ ফ্রিকশন, কোএফিশিয়েন্ট অফ ফ্রিকশন মিউ, সেটা হচ্ছে এফএস বাই এন, এফএস বাই এন। এফএসের জায়গায় আমরা বসাবো এমজি সাইন থিটা, আর এনের জায়গায় এমজি কস থিটা। তো এমজি কেটে গেল, তাহলে সাইন বাই কস এটা পাবো আমরা দেখো ট্যান থিটা, সাইন বাই কস ট্যান থিটা। তাহলে এটা হচ্ছে আমার রিকোয়ার্ড কন্ডিশন, যে এই যে বাঘ বা মাকড়সা বা পোকা একটা, সেটা এই পজিশানে ইকুইলিব্রিয়ামে যদি থাকে তাহলে ওকে এই শর্তটা পালন করতে হবে, মিউ ইজ ইকাল টু ট্যান থিটা। বলছে ঘটনাটা, এটা খুব গুরুত্বপূর্ণ একটা কোশ্চেন। বলছে একটা টেবিল আছে, বলছে এই একটা টেবিল, টেবিলের এডজ মানে টেবিলের ধার থেকে একটা চেনকে বা একটা রোপকে পার্শিয়ালি হ্যাঙ্গিং করা আছে, মানে রোপটার খানিকটা পোর্শন হ্যাঙ্গিং, খানিকটা পোর্শন টেবিলের ওপরে আছে। অর্থাৎ যদি আমরা ডায়াগ্রামটা দেখি এরকম হবে, ধরো এইভাবে একটা রোপ বা একটা চেন হ্যাঙ্গিং রয়েছে, এইভাবে একটা চেন রাখা আছে। দেখো খানিকটা পোর্শন হ্যাঙ্গিং, খানিকটা পোর্শন কোথায় আছে, টেবিলের ওপরে। এই টেবিলের সাথে চেনের কোএফিশিয়েন্ট অফ ফ্রিকশন হচ্ছে মিউ। তোমাকে বলছে এই হ্যাঙ্গিং পোর্শনটার লেন্থ বার করতে হবে যাতে কিনা চেনটা ইকুইলিব্রিয়াম কন্ডিশনে থাকে। হোয়াট ইজ দ্য ম্যাক্সিমাম ভ্যালু অফ দ্য লেন্থ অফ দি হ্যাঙ্গিং পোর্শন হোয়েন দ্য চেন অর রোপ রিমেইন অ্যাট ইকুইলিব্রিয়াম। যে স্মল এর ভ্যালু ম্যাক্সিমাম কত হলে এই চেনটা বা রোপটা টেবিলের ওপরে সাম্য অবস্থায় থাকবে, এটা হচ্ছে কোশ্চেন। ফাইন্ড আউট দ্য ভ্যালু অফ স্মল এল when the chain remain at equilibrium.
তাহলে আমাদের ধরো এখানে বলে দিল কোএফিসিয়েন্ট অফ ফ্রিকশন মিউ, আরেকটা জিনিস বলে দেবে টোটাল লেন্থ অফ দ্য চেন, ধরো ক্যাপিটাল এল, এই যে দড়িটা বা চেনটা যেটাকে ঝুলিয়েছো তার টোটাল লেন্থ হচ্ছে ক্যাপিটাল এল। তার মানে যে পোর্শনটা টেবিলের ওপরে আছে তার লেন্থ হবে ক্যাপিটাল এল মাইনাস স্মল এল। টেবিলের ওপরের পোর্শনটার লেন্থ হবে ক্যাপিটাল এল মাইনাস স্মল এল, হ্যাঙ্গিং পোর্শনটার লেন্থ হচ্ছে স্মল এল। তাহলে এখানে কনসেপ্টটা কি, যখন তোমার এই রোপটা বা চেনটা ইকুইলিব্রিয়াম কন্ডিশনে থাকবে তখন এই হ্যাঙ্গিং পোর্শনের যে ওয়েট, এই ওয়েট অফ দ্য হ্যাঙ্গিং পোর্শন ব্যালেন্স হবে এই যে পোর্শনটা যেটা টেবিলের ওপরে আছে তার ফ্রিকশন দিয়ে। যে আমার টেবিলের ওপরে যে পোর্শনটা আছে এখানে তো একটা ফ্রিকশন পাবো এফএস, যেটাকে আমরা বলবো লিমিটিং ফ্রিকশন। এই লিমিটিং ফ্রিকশন ব্যালেন্স করবে এই ওয়েট অফ দ্য হ্যাঙ্গিং পোর্শনকে। ধরো ওয়েট অফ দ্য হ্যাঙ্গিং পোর্শন সাপোজ এমজি। এই ওয়েট অফ দি হ্যাঙ্গিং পোর্শন আর ফ্রিকশন বিটুইন দ্য টেবিল অ্যান্ড দ্য চেন মাস্ট বি ইকুয়াল, তবেই তোমার ইকুইলিব্রিয়াম হবে। তাহলে প্রথম আমাদের বের করতে হবে এই যে হ্যাঙ্গিং পোর্শনটা তার ওয়েটটা কত, তার জন্য প্রথমে আগে এম বের করতে হবে, মাস। তাহলে ফার্স্ট আমরা এখানে ধরে নিচ্ছি, দেখো লেট মাস পার ইউনিট লেন্থ, মাস পার ইউনিট লেন্থ প্রতি একক দৈর্ঘ্যের ভর ধরলাম রো। আমরা যে চেনটা নিয়েছি বা যে রোপ আমাদের দিয়েছে সেই রোপ বা চেনের পার ইউনিট লেন্থের মাস হচ্ছে রো, মাস পার ইউনিট লেন্থ রো। তাহলে মাস অফ দি হ্যাঙ্গিং পোর্শন কত হবে, তাহলে মাস অফ হ্যাঙ্গিং পোর্শন এম দিয়ে রিপ্রেজেন্ট করব, সেটা হচ্ছে রো ইন্টু স্মল এল। যে পার ইউনিট লেন্থের মাস হচ্ছে রো, তাহলে এল লেন্থ হ্যাঙ্গিং আছে তার মাস কত হবে, রো এল। এবার দেখবো আমরা এখানে এই যে পোর্শনটা যেটা টেবিলের ওপরে আছে তার ওয়েট কত। ধরো যে পোর্শনটা টেবিলের ওপরে রয়েছে তার ওয়েটটা ধরো ডাব্লিউ, আর নর্মাল রিয়াকশান থাকবে একটা, ধরো সেটা এন। টেবিলের ওপরে যে পার্টটা রয়েছে সেই পার্টটার ওয়েট কোথায় পড়বে, টেবিলে, হুইচ ইজ ডাব্লিউ, আর টেবিল তার একটা নর্মাল রিয়াকশান দিচ্ছে এন। তাহলে এই ডাব্লিউটা আর এন নর্মাল রিয়াকশান এরা ইকুয়াল হবে। তাহলে আমরা ডাব্লিউ প্রথমে বের করব, ওয়েট অফ দ্য রিমেনিং পোর্শন অন দি টেবিল। তাহলে এই রিমেনিং পোর্শন অফ দ্য চেন যেটা টেবিলের ওপরে আছে তার ওয়েট, তাহলে ওয়েট অফ দ্য remaining portion of rope or chain, যা ইচ্ছা লেখো, weight of the remaining portion of rope on table W কত হবে। দেখো ওয়েট বার করতে গেলে কি করে বের করবে, মাসকে অ্যাক্সেলারেশন ডিউ টু গ্র্যাভিটি দিয়ে মাল্টিপ্লাই করলে ওয়েট হয়। তাহলে এই পোর্শনটার মাস কত হবে, দেখো এর লেন্থ কত, এল মাইনাস স্মল এল, তাকে রো দিয়ে মাল্টিপ্লাই করো তাহলে এই মাস হবে। মাস পার ইউনিট লেন্থ রো আর লেন্থ হচ্ছে এল মাইনাস এল, তাহলে এটা হলো মাস, তাকে জি দিয়ে মাল্টিপ্লাই করো তাহলে এই ওয়েট হয়ে গেল। তাহলে ওয়েট অফ দ্য রোপ রিমেইন অন দ্য টেবিল, তাহলে টেবিলের ওপরে যে রোপটা রয়েছে বা যে চেনের পোর্শনটা রয়েছে তার ওয়েট আমরা পেয়ে গেলাম। এবার এখানে ফ্রিকশনটা বের করবে, তাহলে লিমিটিং ফ্রিকশন কত হবে, লিমিটিং ফ্রিকশন এফএস, লিমিটিং ফ্রিকশন এফএস সেটা হচ্ছে কোএফিসিয়েন্ট অফ ফ্রিকশন ইনটু নর্মাল রিয়াকশান। তো দেখো নর্মাল রিয়াকশান ওয়েটের সাথে সমান হবে ডাব্লিউ, নর্মাল রিয়াকশান ইজিক্যাল টু হচ্ছে ডাব্লিউ, ডাব্লিউর ভ্যালু বসিয়ে দাও, তাহলে রো ক্যাপিটাল এল মাইনাস স্মল এল ইন্টু জি, আর এখানে তো মিউ একটা আছে। এবার যখনই ইকুইলিব্রিয়াম হবে, এই চেনটা যখন ইকুইলিব্রিয়ামে থাকবে, আমরা কি বললাম যে এই যে লিমিটিং ফ্রিকশন আর এই যে ওয়েট অফ দ্য হ্যাঙ্গিং পোর্শন এরা কি হবে, সেম
তো আমরা লিখব যে অ্যাট ইকুইলিব্রিয়াম Fs is equal to weight of the hanging portion, that is small mg. তাহলে Fs কত, মিউ রো ক্যাপিটাল এল মাইনাস স্মল এল জি, আর এই যে এম এর ভ্যালুটা বসিয়ে দাও রো এল জি। তাহলে দেখো জি ক্যান্সেল, রো ক্যান্সেল, তাহলে মিউ ক্যাপিটাল এল মাইনাস মিউ স্মল এল, এখানে স্মল এল, আমাকে স্মল এলটা বের করতে হবে। তাহলে এখানে এলটা কমন নিলে দেখো লেখা যাবে 1 প্লাস মিউ, সো স্মল এল হয়ে গেল মিউ ক্যাপিটাল এল 1 প্লাস মিউ, দ্যাট ইজ দ্য লেন্থ অফ দি হ্যাঙ্গিং পোর্শন। তাহলে লেন্থ অফ দ্য হ্যাঙ্গিং পোর্শন আমরা পেয়ে গেলাম মিউ ক্যাপিটাল এল বাই 1 প্লাস মিউ। তাহলে এই লেন্থটা যদি হ্যাঙ্গিং করি তাহলে আমাদের এই এন্টায়ার চেনটা ইকুইলিব্রিয়ামে থাকবে। তো নেক্সট দেখো, এবার পরবর্তী আরেকটা টাইপের অঙ্কে আমরা চলে যাই। এটা হচ্ছে, লেখো ইকুইলিব্রিয়াম অফ এ বডি অন এ ভার্টিক্যাল প্লেন। একটি উলম্ব তলের সংস্পর্শে থাকা কোনো বস্তুর সাম্যাবস্থার শর্ত। কোনো উলম্ব তলের সংস্পর্শে থাকা বস্তুর সাম্যাবস্থার শর্ত। কন্ডিশন অফ ইকুইলিব্রিয়াম অফ এ বডি on a vertical plane, condition of equilibrium of a body on a vertical plane। একটা উলম্ব তলের সংস্পর্শে একটা বস্তু সাম্য অবস্থায় থাকবে কি শর্তে আমায় বের করতে হবে। তো ধরো এই যে বোর্ডটা দেখতে পাচ্ছ, এটা হচ্ছে একটা ভার্টিক্যাল প্লেন, উলম্ব তল, আমার হাতে একটা বস্তু আছে, একটা উডেন ব্লক। দেখো যদি আমি উডেন ব্লকটাকে এই বোর্ডের সাথে, এই উডেন ব্লকটাকে যদি আমরা বোর্ডের সাথে এরকমভাবে রাখি, এটা কি প্র্যাকটিক্যালি থাকবে? এটাকে ছেড়ে দিলেই তো এটা পড়ে যাবে। দেখো ছেড়ে দিলেই এটা পড়ে যাচ্ছে। তাহলে আমাকে এটাকে যদি সাম্য অবস্থায় রাখতে হয়, এটাকে একটা ফোর্স দিয়ে এরকম চেপে ধরে রাখতে হবে, একটা বল প্রয়োগ করতে হবে, তবে সাম্য অবস্থায় থাকবে। এবং এই ফোর্সটারও একটা নির্দিষ্ট মান আছে। তুমি যদি খুব অল্প পরিমাণ বল প্রয়োগ করো তাহলে এটা স্লিপ করে পড়ে যাবে। যদি আমি একটা খুব সামান্য অল্প একটু ফোর্স অ্যাপ্লাই করি এই ব্লকটার উপরে, তাহলে ব্লকটা দেখো স্লাইড করবে নিচের দিকে, ব্লকটা নিচের দিকে পড়ে যাবে। আমাকে একটা নির্দিষ্ট পরিমাণ বল প্রয়োগ করে ধরে রাখতে হবে। তো তোমাকে সেই ফোর্সটা বের করতে বলবে যে কতটা ফোর্স তুমি অ্যাপ্লাই করবে এই ব্লকটার উপরে, যাতে ব্লকটা এই ভার্টিক্যাল ওয়ালের কন্টাকে সাম্য অবস্থায় থাকে। তাহলে এই জন্য বলছি কন্ডিশন অফ ইকুইলিব্রিয়াম অফ এ বডি অন এ ভার্টিক্যাল প্লেন, আমাদের বের করতে হবে ফোর্স, যে আমি কতটা ফোর্স অ্যাপ্লাই করবো এই ব্লকের ওপর, যাতে ব্লকটা এই ভার্টিক্যাল সারফেসের ওপর ইকুইলিব্রিয়াম কন্ডিশনে থাকে। তাহলে এখানে দেখো ঘটনাটা, তাহলে যদি আমরা ডায়াগ্রামটা দেখি, এটা হচ্ছে একটা ভার্টিক্যাল প্লেন, এটা হচ্ছে একটা উলম্ব তল যার সংস্পর্শে একটা ব্লক রাখা ছিল, এটা হচ্ছে উডেন ব্লক। আমরা এই ব্লকটাকে ইকুইলিব্রিয়াম কন্ডিশনে রাখার জন্য কি করছি, এখানে একটা ফোর্স দিচ্ছি। কতটা ফোর্স দিলাম, সাপোজ পি হচ্ছে আমার অ্যাপ্লাইড ফোর্স, আমি পি ফোর্স অ্যাপ্লাই করে এটাকে ইকুইলিব্রিয়ামে রাখছি। তাহলে এখানে দেখো এই যে ব্লকটা, তার ওয়েটটা কোন দিকে থাকবে, ডাউনওয়ার্ড, এমজি ওয়েটটা হবে ডাউনওয়ার্ড। আর এখানে দেখো দুটো ফ্রিকশন হবে। এই যে ভার্টিক্যাল সারফেস, এখানে একটা ফ্রিকশন থাকবে, সাপোজ সেটা মিউ1। আর এই যে আমি হাত দিয়ে ফোর্স দিচ্ছি ব্লকের ওপর, তাহলে আমার হাতের সাথে একটা ফ্রিকশন হবে ব্লকের, সেটা F2, তাই না? আমরা যখন এইভাবে রাখছি ব্লকটাকে রেখে, যখন এখানে ফোর্স দিচ্ছি, আমরা হাত দিয়ে যখন ফোর্সটা দিচ্ছি, তাহলে আমাদের হাতের সাথে এই ব্লকের একটা ফ্রিকশন হবে, আবার এই ভার্টিক্যাল সারফেসের সাথে ব্লকের একটা ফ্রিকশন হবে, দুটো ফ্রিকশন। এবং ফ্রিকশনটা আপওয়ার্ড হবে, কারণ ব্লকটা দেখো নিচের দিকে পড়ছে। যদি কোনো কারণে ব্লকটা স্লাইড করে, এই ব্লকটা স্লাইড করলে কোন দিকে স্লাইড করবে, নিচের দিকে, তাহলে ফ্রিকশনটা হবে আপওয়ার্ড। তাহলে দুটো ফ্রিকশন পাচ্ছি, একটা ভার্টিক্যাল ওয়ালের সাথে বা ভার্টিক্যাল সারফেসের সাথে, আর একটা আমার হাতের সাথে। তাহলে আমরা ধরে নিচ্ছি কোএফিশিয়েন্ট অফ ফ্রিকশন একটা মিউ1 আছে আর একটা আছে মিউ2। যে ভার্টিক্যাল যে সারফেস তার সাথে কোএফিশিয়েন্ট অফ ফ্রিকশনটা হচ্ছে মিউ1, আর আমার হাতের সাথে ব্লকটার যে ফ্রিকশন হচ্ছে সেখানে যে কোএফিশিয়েন্ট অফ ফ্রিকশন সেটা ধরো মিউ2। তাহলে এবার যখন এখানে
ইকুইলিব্রিয়াম কন্ডিশন হবে, সেই ইকুইলিব্রিয়াম কন্ডিশনে আসতে গেলে F1 F2 এই দুটো যে ফ্রিকশন আছে আপওয়ার্ড ডিরেকশানে তারা ব্যালেন্স করবে কাকে? ওয়েটকে, তবেই তোমার ইকুইলিব্রিয়াম হবে। F1 প্লাস F2 ইকুয়াল টু mg। এবার দেখো এই যে ওয়াল, তাহলে এখানে একটা নর্মাল রিয়াকশান আসবে n, এই ভার্টিক্যাল ওয়াল একটা তো নর্মাল রিয়াকশান দেবে n, তাহলে F1 F2 ফ্রিকশনটা কী হবে? দেখো F1 এর ক্ষেত্রে কোএফিসিয়েন্ট অফ ফ্রিকশন কত? μ1, তাহলে μ1 n, আর F2 এর ক্ষেত্রে কী লিখবে? μ2 n। n হচ্ছে নর্মাল রিয়াকশান, এবং আমাদের ডায়াগ্রাম অনুযায়ী দেখো এই নর্মাল রিয়াকশানের অপোজিটে রয়েছে তোমার অ্যাপ্লাইড ফোর্স P, তাহলে নর্মাল রিয়াকশান ইজিক্যাল টু হবে P। নর্মাল রিয়াকশানের অপোজিটে কাজ করছে আমাদের অ্যাপ্লাইড ফোর্স, সো নর্মাল রিয়াকশান ইজিক্যাল টু হবে P, যে ফোর্স আমরা অ্যাপ্লাই করছি। অপোজিট ফোর্স সবসময় ইকুয়াল হবে, তাহলে n এর জায়গায় P পুট করো, ইজিক্যাল টু হলো mg, তাহলে P ইজিক্যাল টু পেয়ে গেলে mg বাই μ1 প্লাস μ2, এই হচ্ছে তোমার P। এই ফোর্সটা তুমি যদি অ্যাপ্লাই করো তাহলে তোমার ব্লকটা ওই ভার্টিক্যাল সারফেসের ওপর ইকুইলিব্রিয়াম কন্ডিশনে থাকবে, তাহলে ফোর্সটা হলো P ইজিক্যাল টু mg বাই μ1 প্লাস μ2। তো দেখবে এই ফর্মুলা দিয়ে আমাদের ডিফারেন্ট টাইপ অফ নিউমেরিক্যাল হবে, তো সেখানে আমরা নিউমেরিক্যালগুলো করার জন্য এই ফর্মুলাটা ইউজ করব, P ইকুয়াল টু mg বাই μ1 প্লাস μ2। আর যদি কোনো অঙ্কে এরকম বলা থাকে যে দুটো কোএফিসিয়েন্ট অফ ফ্রিকশন ইকুয়াল, ধরো কোথাও বলে দিল যে এখানে যে দুটো সারফেসে যে ফ্রিকশনটা হচ্ছে দুটো ক্ষেত্রেই কোএফিসিয়েন্ট অফ ফ্রিকশনটা ইকুয়াল, ইফ μ1 ইজিক্যাল টু μ2 ইজিক্যাল টু মিউ ধরে নিলাম আমরা যে দুটো কোএফিসিয়েন্ট অফ ফ্রিকশন সেম, তখন তুমি তাহলে কী করবে? P ইজিক্যাল টু তখন লিখে দেবে mg বাই মিউ প্লাস মিউ, তাহলে তখন হবে তোমার ফোর্সটা P ইকুয়াল টু mg বাই 2 মিউ, তখন এই ফর্মুলা হয়ে যাবে P ইকুয়াল টু mg বাই 2 মিউ। তো এই হচ্ছে আমাদের ইকুইলিব্রিয়াম। নেক্সট দেখো, আমরা লজ অফ মোশন যখন পড়েছিলাম সেখানে আমরা টেনশন রিলেটেড কিছু প্রবলেম শিখেছিলাম, রোপ পুলি সিস্টেম, টেনশন রিলেটেড প্রবলেম, রোপ পুলি সিস্টেম। তো সেই টেনশন রিলেটেড প্রবলেম বা রোপ পুলি সিস্টেম যেগুলোকে আমরা বলেছিলাম ফ্রি বডি ডায়াগ্রাম, তো এই ফ্রি বডি ডায়াগ্রামের প্রবলেম কিন্তু ফ্রিকশনেও আসতে পারে। যে ফ্রি বডি ডায়াগ্রাম বা রোপ পুলি সিস্টেম আমরা লজ অফ মোশনে পড়েছি, সেই রোপ পুলি সিস্টেম বা ফ্রি বডি ডায়াগ্রামের প্রবলেম ফ্রিকশনের ক্ষেত্রেও কিন্তু আসতে পারে, এবং অঙ্কগুলো করার প্রসেস কিন্তু সেম, অঙ্কগুলো করার প্রসেস সেম। প্রসেসটা আমি কি বলেছিলাম যে আমাদের একটা যে সিস্টেম দেওয়া থাকবে সেই সিস্টেমের মধ্যে যে বিভিন্ন বডিগুলো থাকবে আমরা প্রত্যেকটা বডিকে আগে আইসোলেট করব, আইসোলেট করে আমরা দেখব যে প্রত্যেকটা বডির ওপরে কী কী ফোর্স আছে, সেই ফোর্সগুলোকে আগে ড্র করব, তারপর আমরা সেখানে রেজাল্টেন্ট ফোর্স বের করব। রেজাল্টেন্ট ফোর্সকে আমরা লিখব মাস ইনটু অ্যাক্সেলারেশন। এইভাবে আমরা যতগুলো বডি থাকবে প্রত্যেকটা বডির জন্য একটা করে ইকুয়েশান তৈরি করব, তারপর সেই ইকুয়েশানগুলোকে আমরা সলভ করব, করলেই আমরা আমাদের রিকোয়ার্ড অ্যান্সার বের করতে পারবো। তো এরকম দেখো একটা অঙ্ক আমরা দেখি, ফ্রি বডি ডায়াগ্রাম। ধরো এরকম হলো, এটা একটা টেবিল আছে, এই টেবিলের একদম এই এন্ড পয়েন্টে একটা পুলি লাগানো আছে, একটা পুলি রয়েছে, ফিক্সড পুলি। এখানে একটা ব্লক, সাপোজ এর মাস ক্যাপিটাল M, এই একটা রোপ, এখানে আরেকটা মাস হ্যাঙ্গিং করলে স্মল m, এটা নিচের দিকে মুভ করছে, এটা সামনের দিকে এগোচ্ছে, অ্যাক্সেলারেশন a, অ্যাক্সেলারেশন a। এখানে টেনশন থাকবে স্ট্রিংয়ে T, টেনশন T। আর এই যে টেবিলটা তোমাকে বলে দিচ্ছে, এই টেবিলে কোএফিসিয়েন্ট অফ ফ্রিকশন হচ্ছে মিউ, এই টেবিলের ঘর্ষণ গুণাঙ্ক হচ্ছে মিউ। যেখানেই তোমাকে কোএফিসিয়েন্ট অফ ফ্রিকশন বলে দেবে সবসময় মাথায় রাখবে, তাহলে সেখানে তোমাকে কিন্তু ঘর্ষণ বলটা কনসিডার করতে হবে, ফ্রিকশনাল ফোর্স।
তাহলে এখানে দেখো এই বডিটা, এই যে এম বডি, এর ওয়েট আছে কত, mg, এটার ওয়েট হবে ক্যাপিটাল mg, নর্মাল রিয়াকশন n। তাহলে এই যে ক্যাপিটাল এম মাসটা এটা মুভ করছে কোন দিকে, টুয়ার্ডস রাইট। তাহলে ক্যাপিটাল এম মাসে ফ্রিকশনটা হবে টুয়ার্ডস লেফট, এটা হবে তোমার FK মানে মিউ ইন্টু এন, এর ভ্যালু কত, ক্যাপিটাল mg, এটাকে বলবো আমরা স্লাইডিং ফ্রিকশন। এবার আমরা যেরকম ফ্রি বডি ডায়াগ্রামের ক্ষেত্রে করি, আমরা লিখব FBD, ফ্রি বডি ডায়াগ্রাম অফ এম। এই স্মল এম মাসের ক্ষেত্রে কি আছে দেখো, এই স্মল এম মাসের ওয়েট আছে mg ডাউনওয়ার্ড আর টেনশনটা আছে আপওয়ার্ড। তাহলে mg মাইনাস টি, দেখো এটার অ্যাক্সেলারেশন কোন দিকে আছে, নিচের দিকে। আমি বলেছিলাম অ্যাক্সেলারেশনটা যে ডিরেকশনে থাকবে সেই ডিরেকশনের ফোর্সটা সবসময় বড় হবে, তাহলে mg বড় হবে। সো mg মাইনাস টি রেজাল্টেন্ট ফোর্স, এবং এটা ইজিক্যাল টু কী লিখতে হয়, মাস ইন্টু অ্যাক্সেলারেশন। এবার যে বডিটা টেবিলের ওপরে আছে ক্যাপিটাল এম মাস, তার জন্য যদি ফ্রি বডি ডায়াগ্রামটা দেখি তাহলে কি হবে, FBD অফ ক্যাপিটাল এম। দেখো এখানে টেনশন রয়েছে টি, আর তার অপোজিটে কি আছে, স্লাইডিং ফ্রিকশন FK। তাহলে রেজাল্টেন্ট ফোর্সটা আমরা লিখবো টি মাইনাস FK, টেনশন থেকে স্লাইডিং ফ্রিকশন মাইনাস করো, এবং সেটা ইজিক্যাল টু লিখবে মাস ইন্টু অ্যাক্সেলারেশন। টেনশন মাইনাস স্লাইডিং ফ্রিকশন ইকুয়াল টু মাস ইন্টু অ্যাক্সেলারেশন। এবার স্লাইডিং ফ্রিকশনের ভ্যালু মিউ mg, এটা বের করে রেখেছিলাম আমরা, আর এখানে মাস ইন্টু অ্যাক্সেলারেশন হয়ে গেল। দুটো বডি ছিল, দুটো ইকুয়েশন। তোমাকে অ্যাক্সেলারেশন বের করতে বলবে আর বলবে টেনশন বার করো। সাধারণত অঙ্কগুলোতে অ্যাক্সেলারেশন আর টেনশন ফাইন্ড আউট করতে হয়। তো আমরা যদি 1 আর 2কে অ্যাড করে দিই, দেখো টি ক্যান্সেল হয়ে গেল, তাহলে হবে m মাইনাস মিউ ক্যাপিটাল M, g কমন নিয়ে এখানে m প্লাস স্মল m ইন্টু a। তাহলে অ্যাক্সেলারেশন দেখো আমরা পেয়ে গেলাম m মাইনাস মিউ ক্যাপিটাল M ইন্টু g বাই m প্লাস m। এই হলো তোমার অ্যাক্সেলারেশন বেরিয়ে গেল। এবার অ্যাক্সেলারেশন বেরিয়ে গেলেই তুমি টেনশন বের করতে পারবে। জাস্ট অ্যাক্সেলারেশনের ভ্যালু ইকুয়েশন 1-এ পুট করো, তাহলেই টেনশন পেয়ে যাবে। যে পুটিং দ্য ভ্যালু অফ a ইন ইকুয়েশন 1 আমরা টেনশন বের করতে পারবো। আমরা লিখব ফ্রম ইকুয়েশন 1, দেখো কি আছে, mg মাইনাস টি ইজিক্যাল টু ma। তাহলে টেনশনটা কি লিখবে, mg মাইনাস ma। তাহলে এখানে mg মাইনাস m, এর জায়গায় এই যে a এর ভ্যালুটা বসিয়ে দাও, m মাইনাস মিউ ক্যাপিটাল mg বাই m প্লাস m। তাহলে এখানে m প্লাস mটা এলসিএম করবে, তাহলে এখানে দেখো চলে আসবে mg প্লাস m স্কোয়ার জি, m স্কোয়ার জিটা কেটে যাবে, আমি একবারে লিখে দিচ্ছি, মাইনাসে মাইনাসে প্লাস মিউ mg। তাহলে আমরা যদি mgটা কমন নিই তাহলে থাকবে 1 প্লাস মিউ ডিভাইডেড বাই m প্লাস m, এই আসবে। একবার আমি করে দিলাম, ওটা কাটাকাটি হয়ে যাবে, তোমরা করে নিও একটু। দেখো ঠিক আছে, তাহলে এইভাবে আমরা এই ধরনের অঙ্কগুলো করব। রোপ পুলি সিস্টেম, এখানে ফ্রিকশনটা ইনক্লুড করা থাকবে, আর তুমি অঙ্ক দেখে বুঝতেই পারবে কোথায় তোমাকে ফ্রিকশনটা ধরে নিতে হবে। সেটা হচ্ছে যেখানে তোমাকে এই মিউ মানে কোএফিশিয়েন্ট অফ ফ্রিকশনটা বলে দেবে, সেইখানে মনে রাখবে সবসময় তোমাকে ফ্রিকশনাল ফোর্সকে কনসিডার করতে হবে। আর কোএফিশিয়েন্ট অফ ফ্রিকশন যদি দেওয়া না থাকে, মিউ যদি দেওয়া না থাকে, তাহলে তুমি সেখানে ফ্রিকশনকে কনসিডার করবে না। তাহলে এই হচ্ছে আমাদের অ্যাক্সেলারেশন আর টেনশন পেয়ে গেলে। তো এরকমই অঙ্ক তোমাকে দেখো, এটা আমি হরাইজন্টাল টেবিল দিয়ে দেখালাম, যে টেবিলের ওপর ব্লকটা রেখেছি। তো ঠিক এই রকম অঙ্ক তোমাকে ইনক্লাইন প্লেন দিয়েও দিতে পারে। আমরা ইনক্লাইন প্লেনের প্রবলেম করেছিলাম দেখবে ফ্রি বডি ডায়াগ্রামে, তো সেরকম একটা অঙ্ক দেখাই।
দেখবে এই ধরনের প্রবলেম তোমাদের এক্সারসাইজে রয়েছে, তোমরা এক্সারসাইজ যদি করে থাকো নিশ্চয়ই দেখেছো। তো যার জন্য আমি নিয়মগুলো তোমাদের দেখিয়ে দিচ্ছি যাতে তোমাদের ওই অঙ্কগুলো না আটকায় বা তোমরা নিজেরা যাতে করতে পারো। দেখো যদি এরকম অঙ্ক দেয়, ধরো এই হচ্ছে টেবিল, এটা একটা ইনক্লাইন প্লেন যার অ্যাঙ্গেল অফ ইনক্লাইনেশন বলে দিল থিটা। এখানে তোমার রয়েছে একটা পুলি, এখানে একটা ব্লক, ধরো এর মাস m2, এই রোপ, এখানে একটা ব্লক আছে মাস m1, এই ব্লকটা নিচের দিকে নামছে উইথ অ্যাক্সেলারেশন a। আর এখানে এই যে ইনক্লাইন প্লেন সেখানে কোএফিশিয়েন্ট অফ ফ্রিকশন বলা আছে মিউ, ইনক্লাইন প্লেনের কোএফিশিয়েন্ট অফ ফ্রিকশন মিউ, আর এখানে টেনশন টি। তোমাকে এবার বলছে তুমি অ্যাক্সেলারেশনটা বের করে দাও, যে ফাইন্ড আউট দ্য অ্যাক্সেলারেশন অফ দ্য সিস্টেম। তাহলে আমরা এখানে যদি দেখো ফ্রি বডি ডায়াগ্রামে যাই, এফবিডি অফ m1, তাহলে m1 এর ক্ষেত্রে দেখো আমি যদি আলাদা করে ড্রয়িং করি তোমাদের সুবিধার্থে, তুমি এখানেও ড্রয়িং করতে পারো আবার আলাদা করেও করতে পারো, যেটা তোমাদের সুবিধা বোধ হয়। আমি তোমাদের বোঝানোর জন্য আলাদা করে ড্রয়িং করছি। দেখো এই হচ্ছে m1 মাসটা ছিল, টেনশন আছে ওপরের দিকে আর এর ওয়েট থাকবে নিচের দিকে, দ্যাট ইজ m1g। আর এর অ্যাক্সেলারেশন কোন দিকে আছে দেখো, ডাউনওয়ার্ড অ্যাক্সেলারেশন a। তাহলে আমরা একদম লিখে দিতে পারি m1g মাইনাস t, এটা রেজাল্টেন্ট ফোর্স অ্যান্ড দ্যাট ইজ ইকুয়াল টু মাস ইন্টু অ্যাক্সেলারেশন। এবার যদি আমি ফ্রি বডি ডায়াগ্রামটা m2-র জন্য করি, তাহলে m2 তো ইনক্লাইন প্লেনের ওপর আছে, তো আগে ইনক্লাইন প্লেনটা ড্র করে নাও। এই হচ্ছে ইনক্লাইন প্লেন, এখানে তোমার m2 বডিটা আছে। তাহলে m2 বডির ক্ষেত্রে তুমি যেটা পাবে সেটা হচ্ছে ওয়েট কত, m2g, এখানে আসবে নর্মাল রিয়াকশন n, আর এইদিকে তোমার টেনশন রয়েছে t। এবার দেখো এই যে m1 এটা যদি ডাউনওয়ার্ড মুভ করে তাহলে m2 নিশ্চয়ই আপওয়ার্ড মুভ করবে। তাহলে m2-র যে অ্যাক্সেলারেশনটা হবে সেটা হচ্ছে ইনক্লাইন প্লেনের ওপরে আপওয়ার্ড, ওপরের দিকে। তাহলে m2 যদি আপওয়ার্ড মুভ করে অন দ্য ইনক্লাইন প্লেন, তাহলে ফ্রিকশন, স্লাইডিং ফ্রিকশন সেটা হবে ডাউনওয়ার্ড। তাহলে এটা হচ্ছে স্লাইডিং ফ্রিকশনের ডিরেকশন হবে f সাফিক্স k, ডাউনওয়ার্ড। এই ওয়েট m2g এটাকে কম্পোনেন্টে আমরা ভেঙে দেব, তাহলে সেটা হবে এখানে দেখো m2g cos থিটা, আর এখানে আমরা পাচ্ছি m2g sin থিটা। তাহলে উপর দিকে পেলে টেনশন, নিচের দিকে আছে কম্পোনেন্ট অফ দ্য ওয়েট m2g sin থিটা আর fk। আগে আমরা একটু ফ্রিকশনটা বের করে নিই। ফ্রিকশনের ফর্মুলা হচ্ছে মিউ ইন্টু n। এখানে দেখো n এর অপোজিটে আছে m2g cos থিটা, তাহলে ফ্রিকশনটা বেরিয়ে গেল, স্লাইডিং ফ্রিকশন। এবার এখানে রেজাল্টেন্ট ফোর্স দেখো, টেনশন ওপরের দিকে, তার থেকে মাইনাস হবে m2g sin থিটা আর ফ্রিকশন, t থেকে মাইনাস করব m2g sin থিটা আর স্লাইডিং ফ্রিকশন। তাহলে আমরা লিখব t মাইনাস m2g sin থিটা মাইনাস fk is equal to mass into acceleration, resultant force is equal to mass into acceleration। এবার যদি আমরা একটু মানগুলো বসিয়ে দিই, t মাইনাস m2g sin থিটা, fk দেখো মিউ m2g cos থিটা, মিউ m2g cos থিটা, এখানে m2a, এটা ইকুয়েশন 2। আমাকে অ্যাক্সেলারেশন বের করতে হচ্ছে, তো জাস্ট এটাকে অ্যাড করো 1 প্লাস 2, দেখো টেনশন ক্যান্সেল হবে, তাহলে m1g মাইনাস m2g sin থিটা মাইনাস মিউ m2g cos থিটা is equal to m1 প্লাস m2 ইন্টু a। তাহলে এখান থেকে এবার অ্যাক্সেলারেশন বেরিয়ে যাবে। তাহলে অ্যাক্সেলারেশন আমরা কি পাচ্ছি, m1 মাইনাস m2 sin থিটা
মাইনাস মিউ m2 cos থিটা, এখানে জিটা কমন নিতে পারো, তাহলে ডিভাইডেড বাই হবে m1 প্লাস m2। এই তোমার অ্যাক্সেলারেশন বেরিয়ে গেল। সাধারণত তোমরা যখন নিউমেরিক্যালগুলো করবে এক্সারসাইজের, তখন তোমাদের m1 m2 থিটা এগুলোর সব ভ্যালু দেওয়া থাকবে। হয়তো বলা থাকবে m1টা 2 কেজি, m2 হয়তো 3 কেজি, থিটা হয়তো 60 ডিগ্রি, মিউর একটা ভ্যালু দেওয়া থাকবে। সেগুলো বসিয়ে দিলে তুমি অ্যাক্সেলারেশনের একটা সিম্পল অ্যান্সার পাবে। আমি এখানে m1 m2 এইসব ধরে করছি বলে আমার এক্সপ্রেশনটা একটু বড় আসছে। তোমাদের মেথডটা শিখতে হবে, প্রসেসটা শিখতে হবে। যেরকম ভ্যালু থাকবে সেই অনুযায়ী ভ্যালু বসাবে। তো এরকম ফ্রি বডি ডায়াগ্রামের অঙ্ক যেমন আমরা লজ অফ মোশনে করেছি, সেরকম কিন্তু আমরা ফ্রিকশনেও পাবো, ঠিক একই প্রসেসে আমরা করব। তারপর দেখো আমরা সিউডো ফোর্স পড়েছিলাম। লজ অফ মোশনে আমরা সিউডো ফোর্স রিলেটেড কিছু প্রবলেম ডিসকাস করেছিলাম। তো সিউডো ফোর্সের কিছু প্রবলেম ফ্রিকশনের চ্যাপ্টারেও হয়, মানে ফ্রিকশনকে কাজে লাগিয়েও তোমাকে সিউডো ফোর্স রিলেটেড অঙ্ক করতে হতে পারে। তো সেরকম একটা প্রবলেম আমরা দেখি। লেখো যে প্রবলেমস অফ সিউডো ফোর্স, প্রবলেমস অফ সিউডো ফোর্স বলে লেখো। দেখো প্রবলেমস অফ সিউডো ফোর্স, যেমন একটা অঙ্ক ধরো এরকম বলছে যে একটা গ্রাউন্ড আছে, ধরো এটা হচ্ছে বলে দিল স্মুথ, এখানে কোনো ফ্রিকশন নেই, একটা হরাইজন্টাল সারফেস, এটা হচ্ছে স্মুথ, এটা স্মুথ হরাইজন্টাল সারফেস, দেয়ার ইজ নো ফ্রিকশন। তার উপরে একটা ব্লক আছে যার মাস ক্যাপিটাল এম। আবার এই ব্লকের যে ভার্টিক্যাল সারফেস, এখানে একটা বডি আছে, এর মাস স্মল এম, আর এই ভার্টিক্যাল সারফেসে কোএফিশিয়েন্ট অফ ফ্রিকশন হচ্ছে মিউ। এই ফ্লোর হচ্ছে ফ্রিকশনলেস, স্মুথ একটা হরাইজন্টাল সারফেস, তার উপরে একটা ক্যাপিটাল এম মাস, ক্যাপিটাল এম মাসের একটা ব্লক। এই ব্লকটার এই যে ভার্টিক্যাল ওয়াল, এই ভার্টিক্যাল ওয়ালের সাথে এখানে একটা বডি আছে স্মল এম, জাস্ট টাচ করে রাখা আছে। এই ভার্টিক্যাল ওয়ালটাতে কোএফিশিয়েন্ট অফ ফ্রিকশন হচ্ছে মিউ। এবার তোমাকে কোশ্চেনটা যেটা করছে সেটা হচ্ছে যে এই যে ক্যাপিটাল এম মাসের যে ব্লকটা দেখতে পাচ্ছ, এই ক্যাপিটাল এম মাসের ব্লকের ওপরে আমরা একটা ফোর্স অ্যাপ্লাই করছি। এখানে কতটা ফোর্স অ্যাপ্লাই করলাম? সাপোজ এফ ফোর্স। তাহলে বলছে ফাইন্ড আউট দ্য ভ্যালু অফ দ্য ফোর্স এফ, যাতে কিনা এই যে স্মল এম মাসটা এটা ইকুইলিব্রিয়াম কন্ডিশনে থাকে। কোশ্চেনটা লেখো যে ফর হোয়াট ভ্যালু অফ ক্যাপিটাল এফ, for what value of capital F the body of mass small m remain at equilibrium. For what value of capital F, for what value of force capital F the body of mass small m remain at equilibrium. যে প্রযুক্ত বল বড় হাতের F, প্রযুক্ত বল বড় হাতের F এর মান কত হলে, এফ এর মান কত হলে স্মল এম ভরটি, স্মল এম ভরটি ক্যাপিটাল এম এর সাপেক্ষে স্থির অবস্থায় থাকবে। স্মল এম ভরটি ক্যাপিটাল এম এর সাপেক্ষে স্থির অবস্থায় থাকবে। তাহলে এবার এখানে দেখো প্রথমে যেটা বুঝতে হবে, আমি যখন এখানে এফ ফোর্স দেব তাহলে এই টোটাল সিস্টেমটা কিন্তু মুভ করবে অ্যালং দ্য হরাইজন্টাল ডিরেকশন। তুমি যখন এখান থেকে ফোর্স দেবে তাহলে পুরো সিস্টেমটা তো মুভ করবে হরাইজন্টাল ডিরেকশানে। তাহলে সেক্ষেত্রে তার অ্যাক্সেলারেশনটা ধরে নিচ্ছি আমরা এ, যে অ্যাক্সেলারেশনটা হচ্ছে এ। তাহলে when we apply a force F on the block of mass capital M, then acceleration of the entire system, সমগ্র সংস্থার ত্বরণ হচ্ছে এ ত্বরণে ওরা এগোচ্ছে। তাহলে অ্যাক্সেলারেশনটাকে আমরা কিভাবে লিখতে পারি? therefore অ্যাক্সেলারেশন মানে ফোর্স বাই টোটাল মাস। ফোর্স হচ্ছে ক্যাপিটাল এফ আর টোটাল মাস কি ক্যাপিটাল এম প্লাস স্মল এম, দ্যাট ইজ দ্য টোটাল মাস, এন্টায়ার সিস্টেমটার অ্যাক্সেলারেশন। এবার এই স্মল এম মাসটাকে দেখো, এটাকে কি বলছে? ইকুইলিব্রিয়ামে থাকবে। আমি বলেছিলাম একটা বডি
যদি ইকুইলিব্রিয়ামে থাকে তার মানে রেজাল্টেন্ট ফোর্স 0 হবে। একটা বডি যদি ইকুইলিব্রিয়াম কন্ডিশনে থাকে তার মানে তার রেজাল্টেন্ট ফোর্স 0। দ্যাট মিন্স যে ফোর্সগুলো ওই বডির ওপরে কাজ করবে সেক্ষেত্রে অপোজিট ডিরেকশনের ফোর্স অলওয়েজ ব্যালেন্স হবে। অপোজিট ডিরেকশনে যে ফোর্সগুলো থাকবে তারা সবসময় ব্যালেন্স হবে। তাহলে আমরা ফোর্সগুলোকে আগে ড্র করি। দেখো ফোর্সগুলো কী কী আমরা পাচ্ছি। এই যে এম মাসটা তার একটা ওয়েট থাকছে, দ্যাট ইজ mg। এই যে সারফেসটা দেখো কন্ট্যাক্ট সারফেস, এখানে তো একটা কোএফিশিয়েন্ট অফ ফ্রিকশন আছে, তাহলে এখানে অবশ্যই একটা ফ্রিকশনাল ফোর্স হবে। কোন দিকে হবে? দেখো এই যে স্মল এম, ডিউ টু দ্য ওয়েট এই স্মল এম মাসটা স্লাইড করবে নিচের দিকে। স্মল এম মাস তার ওয়েটের জন্য স্লাইড করবে কোন দিকে? ডাউনওয়ার্ড। তাহলে ফ্রিকশন যেটা হবে সেটা হচ্ছে আপওয়ার্ড, ফ্রিকশনটা হবে আপওয়ার্ড। ধরো আমি এটাকে এফ সাফিক্স এস দিয়ে লিখছি, এফ সাফিক্স এস। যেহেতু বডিটা রেস্টে আছে তাহলে এটাকে বলবো আমরা লিমিটিং ফ্রিকশন, মানে ম্যাক্সিমাম ভ্যালু অফ দ্য স্ট্যাটিক ফ্রিকশন। আমাদের বলেছে ক্যাপিটাল এম মাসটা রেসপেক্টে, স্মল এম মাস কিসে থাকবে? রেস্টে। দ্য মাস স্মল এম রিমেইন অ্যাট রেস্ট অর রিমেইন অ্যাট ইকুইলিব্রিয়াম উইথ রেসপেক্ট টু ক্যাপিটাল এম। তাহলে যখন ইকুইলিব্রিয়ামে থাকে তখন ফ্রিকশনটা সবসময় লিমিটিং ফ্রিকশন হয়। দ্যাট মিন্স ম্যাক্সিমাম ভ্যালু অফ দ্য স্ট্যাটিক ফ্রিকশন, স্থিত ঘর্ষণের সর্বোচ্চ মান, যেটাকে আমরা সীমাস্থ ঘর্ষণ বলি। তাহলে সেটা আপওয়ার্ড হবে, কারণ বডিটা ওয়েটের জন্য স্লাইড করতে চাইবে কোন দিকে? নিচের দিকে। তাহলে ফ্রিকশনটা হবে আপওয়ার্ড। এবার এই যে ভার্টিক্যাল ওয়াল সে একটা নর্মাল রিয়াকশান দেবে, সাপোজ এনটা হচ্ছে নর্মাল রিয়াকশান। এইবার দেখো এই যে স্মল এম মাসটা সেটা তো ক্যাপিটাল এম মাসের সাথে কন্ট্যাক্টে আছে। এবার এই পুরো সিস্টেমটার তো একটা অ্যাক্সেলারেশন আছে, তার মানে এখানে যে রেফারেন্স ফ্রেমটা নিয়ে আমরা কাজ করছি এটা হচ্ছে নন ইনার্শিয়াল রেফারেন্স ফ্রেম। যেহেতু পুরো এন্টায়ার সিস্টেমটা মুভ করছে উইথ অ্যাক্সেলারেশন, তার মানে এটা হচ্ছে নন ইনার্শিয়াল রেফারেন্স ফ্রেম। তো আমরা কি শিখেছি? নন ইনার্শিয়াল রেফারেন্স ফ্রেমে সবসময় সিউডো ফোর্স থাকবে। তাহলে এই যে স্মল এম মাস, এই স্মল এম মাসের ওপরে আমরা একটা সিউডো ফোর্স পাবো। কোন দিকে পাবো সিউডো ফোর্স? আমরা পড়েছি সিউডো ফোর্সের প্রপার্টি, যে সিউডো ফোর্সটা হবে সবসময় অ্যাক্সেলারেশন অফ দ্য সিস্টেম তার অপোজিটে। তাহলে দেখো অ্যাক্সেলারেশনটা যে ডিরেকশানে আমরা দেখিয়েছি, অ্যাক্সেলারেশন যে ডিরেকশানে আছে তার অপোজিট ডিরেকশানে আমরা পাবো সিউডো ফোর্স। তাহলে সিউডো ফোর্স অন দ্য বডি, এফ লিখে সিউডো লিখে দাও সাফিক্সে, তাহলে অ্যাক্সেলারেশনের অপোজিটে হবে। এবং এই সিউডো ফোর্সের ফর্মুলা আমরা শিখেছিলাম, সিউডো ফোর্সের ফর্মুলা হয় মাস অফ দি বডি ইন্টু অ্যাক্সেলারেশন অফ দ্য রেফারেন্স ফ্রেম। তাহলে এম ইন্টু এ, মাস ইন্টু অ্যাক্সেলারেশন অফ দ্য রেফারেন্স ফ্রেম। এবার দেখো আমাকে বলেছে স্মল এম মাসটা ইকুইলিব্রিয়ামে থাকবে, তাহলে অ্যাট ইকুইলিব্রিয়াম অফ মাস স্মল এম, স্মল এম মাসের ইকুইলিব্রিয়ামের ক্ষেত্রে দেখো ভালো করে এফএস ব্যালেন্স করবে কাকে? এমজিকে আমরা বলেছি অপোজিট ফোর্স ইকুয়াল হবে, তাহলে এফএস ইজ ইকাল টু এমজি। আর নর্মাল রিয়াকশন হবে সিউডো ফোর্স, এন ইজ ইকাল টু নর্মাল রিয়াকশন ইজ ইকাল টু সিউডো ফোর্স, দ্যাট মিন্স মাস ইন্টু অ্যাক্সেলারেশন। এবার দেখো আমরা জানি কোএফিশিয়েন্ট অফ ফ্রিকশন মানে এফএস বাই এন, তাহলে এমজি বাই এম এ। তাহলে এখান থেকে দেখো আমরা লিখতে পাচ্ছি এ ইজ ইকাল টু জি বাই মিউ, এ ইজ ইকাল টু জি বাই মিউ। তাহলে এবার দেখো আমার এখানে অ্যাক্সেলারেশন কত আছে? এফ বাই এম প্লাস এম, আর এখানে আমরা অ্যাক্সেলারেশন পেলাম জি বাই মিউ। তাহলে দুটোকে এবার ইকুয়াল করব, তাহলেই আমরা এফ এর ভ্যালু ফাইন্ড আউট করতে পারবো। তাহলে আমরা লিখবো দেয়ারফর জি বাই মিউ ইজ ইকাল টু এফ বাই এম প্লাস এম। তাহলে আমার কি আসবে? তাহলে এফ ইজ ইকাল টু জি ব্র্যাকেট এম প্লাস এম
বাই মিউ, জি ব্র্যাকেট এম প্লাস এম বাই মিউ, এটা হবে তোমার ফোর্সের ফর্মুলা। জাস্ট দুটোকে ইকুয়াল করো, এই যে অ্যাক্সেলারেশন বের করলে আর এই যে অ্যাক্সেলারেশন বের করেছি দুটোকে ইকুয়াল করব, তাহলে এফ পেয়ে গেলাম যে ফোর্সটা কত দিতে হবে, জি ব্র্যাকেট এম প্লাস এম by mu, that is the required force applied on the body of mass capital M to maintain equilibrium of mass small m। তাহলে স্মল এম মাসকে সাম্যাবস্থায় রাখার জন্যে আমাকে এই এতটা ফোর্স ক্যাপিটাল এম ভরের যে ব্লকটা তার উপরে দিতে হবে। তো এই ধরনের সিউডো ফোর্সেরও দেখবে কিছু অঙ্ক থাকবে। এই সিউডো ফোর্স রিলেটেড আরেকটা খুব ইম্পর্টেন্ট অঙ্ক, সেটা নিয়ে একটু ডিসকাস করব এখন। দেখো এটা লেখো, এখানে ডায়াগ্রামটা আগে এঁকে দিই। তোমাদের ম্যাক্সিমাম দেখবে এই অঙ্কগুলোতে তোমাদের ডায়াগ্রামটা কোশ্চেন পেপারে আঁকা থাকবে, তোমাকে সেই ডায়াগ্রাম থেকে কোশ্চেনটা করবে। তো ধরো এরকম একটা তোমাদের অঙ্ক দিল, এটাও দেখো খুব ইম্পর্ট্যান্ট একটা অঙ্ক। বলছে এটা একটা টেবিল আছে বা একটা ফ্লোর, ধরো ঘরের মেঝে মার্বেল ফ্লোর, তোমাকে বলে দিচ্ছি এটা হচ্ছে স্মুথ, এখানে কোনো ফ্রিকশন কিছু নেই, একটা স্মুথ সারফেস, কোনো ফ্রিকশন হবে না। স্মুথ বলা থাকা মানেই ফ্রিকশনলেস। তো ফ্রিকশনলেস একটা সারফেস, তার উপরে একটা ব্লক আছে, এই ব্লকটার মাস হচ্ছে ক্যাপিটাল এম। আবার এই ক্যাপিটাল এম এর উপরে আবার আরেকটা ব্লক আছে, তার মাসটা হচ্ছে স্মল এম। এই ক্যাপিটাল এম এর উপরে একটা ব্লক রেখেছো, এটা হচ্ছে স্মল এম। এবার এই ক্যাপিটাল এমটাকে আমরা ফোর্স দিলাম, সে কতটা ফোর্স দিচ্ছি, পি। ক্যাপিটাল এম ব্লকটাকে আমরা পি ফোর্স দিলাম, আর তোমাকে বলে দিল এই যে সারফেসটা দেখতে পাচ্ছ এখানে একটা কোএফিসিয়েন্ট অফ ফ্রিকশন আছে মিউ, মানে ক্যাপিটাল এম আর স্মল এম এর যে কন্ট্যাক্ট সারফেস, ক্যাপিটাল এম আর স্মল এম এর যে কন্ট্যাক্ট সারফেস, সেই কন্ট্যাক্ট সারফেসে আমরা একটা কোএফিসিয়েন্ট অফ ফ্রিকশন পাচ্ছি মিউ। কিন্তু এই যে বেসটা, যেটা ফ্লোর, যার উপরে আমরা পুরো সিস্টেমটাকে রেখেছি, সেই হরাইজন্টাল সারফেস বা ফ্লোর বা গ্রাউন্ড, এটা কিন্তু স্মুথ, এটা ফ্রিকশনলেস। এবার কোশ্চেন হচ্ছে পি এর ভ্যালু কত হলে এই দুটো ব্লক একসাথে মুভ করবে, পি এর ভ্যালু কত হলে দুটো ব্লক একসাথে মুভ করবে। কোশ্চেনটা লেখো যে ফর হোয়াট ভ্যালু অফ পি, for what value of P both blocks, for what value of P both the blocks are moved together, for what value of P both blocks move together। P এর মান কত হলে দুটি ব্লক একত্রে গতিশীল হবে, P এর মান কত হলে দুটি ব্লক একত্রে গতিশীল হবে। দেখো অঙ্কটাতে কি বলেছে, ধরো এই হচ্ছে ক্যাপিটাল এম মাসের ব্লকটা, তার উপরে এটা হচ্ছে স্মল এম মাসের ব্লক। দেখো এখানে ঘটনাটা, আমি এই নিচের ব্লকটাকে একটা ফোর্সে মুভ করাচ্ছি, কি হয় দেখো, দেখো নিচের ব্লকটাকে যখন আমি একটা ফোর্স দিয়ে টানছি কি হচ্ছে দেখবে, দেখো তাহলে নিচের ব্লকটা গতিশীল হলো, উপরের ব্লকটা কিন্তু গতিশীল হলো না। তাহলে আমরা নিচের ব্লককে একটা ফোর্স দিচ্ছি, জাস্ট নিচের ব্লকটাকে ফোর্স দিলাম, নিচের ব্লকটা বেরিয়ে চলে আসলো, মুভ করলো, কিন্তু উপরের ব্লকটা রেস্টে থাকলো, আমার হাতে পড়ে গেল, মুভ করতে পারলো না। কিন্তু এখানে কোশ্চেনটা তা বলেনি, এখানে কোশ্চেনটা বলেছে ক্যাপিটাল এর মাসের উপরে স্মল এর মাস আছে, বলছে ক্যাপিটাল এর মাসকে তুমি কতটা ফোর্স দেবে যাতে দুটো ব্লক একসাথে মুভ করে। দেখো দুটো ব্লক একসাথে মুভ করছে, কতটা ফোর্স আমি দেবো দুটো ব্লক যাতে একসাথে মুভ করে, আমি বেশি ফোর্স দিই, দেখো দুটো ব্লক একসাথে মুভ করছে না, আমাকে বলতে দুটো ব্লককে একসাথে মুভ করাতে হবে, সেই ফোর্সটা বার করতে হবে, কতটা ফোর্স দিলে দুটো ব্লক একসাথে মুভ করবে। তো কিভাবে আমরা কাজটা করবো দেখো, তো দুটো ব্লক একসাথে মুভ করবে, তাহলে দুটো ব্লক যদি একসাথে মুভ করে তাহলে অবশ্যই এখানে একটা অ্যাক্সেলারেশন থাকবে।
তাহলে আমরা ধরে নিচ্ছি যে অ্যাক্সেলারেশন অফ দ্য সিস্টেম কত আছে, না এ হলো অ্যাক্সেলারেশন। তা যেহেতু দুটো ব্লক একসাথে মুভ করছে তাহলে অ্যাক্সেলারেশনটা আমরা কিভাবে লিখব, অ্যাক্সেলারেশনটা হবে ফোর্স, যেটা পি ফোর্স দিয়েছো, বাই টোটাল মাস মানে এম প্লাস এম। এবার আমরা যদি ওপরের ব্লকটাকে দেখি, প্রথমে আমরা নিচের ব্লকটার কথা একটু ভাবি। দেখো এই যে ক্যাপিটাল এম মাসটা, ক্যাপিটাল এম মাসটাকে তুমি কত ফোর্স দিচ্ছ, পি ফোর্স দিয়েছি আমরা, তাই তো? এটা হচ্ছে আমাদের অ্যাপ্লাইড ফোর্স পি। আর এই যে স্মল এম আর ক্যাপিটাল এম, তার যে কন্ট্যাক্ট সারফেস, এখানে তো একটা কোএফিশিয়েন্ট অফ ফ্রিকশন আছে। তাহলে ক্যাপিটাল এম মাস যখন মুভ করবে সামনের দিকে, তাহলে এই আপার সারফেসে যে ফ্রিকশনটা হবে সেটা হবে কোন দিকে, পেছনের দিকে, এফএস। যে আমরা ক্যাপিটাল এম মাসটাকে যখন সামনের দিকে টানছি অ্যাপ্লাইড ফোর্স দিয়ে, তাহলে ফ্রিকশনটা হবে ব্যাকওয়ার্ড। তাহলে এখানে আমরা যখন এই ক্যাপিটাল এম মাসটাকে সামনের দিকে পি ফোর্স অ্যাপ্লাই করে মুভ করাবো, তাহলে ক্যাপিটাল এম মাসটা যখন সামনের দিকে মুভ করবে, তাহলে আপার সারফেসে এই স্মল এম এর সঙ্গে ক্যাপিটাল এম এর যে কন্ট্যাক্ট সারফেস, তাহলে এই আপার সারফেসে অবভিয়াসলি একটা ফ্রিকশন হবে। কোন দিকে ফ্রিকশন হবে, ডিরেকশন অফ মোশন যেদিকে ক্যাপিটাল এম মাসটা যে ডিরেকশানে মুভ করছে, ফ্রিকশনটা হবে তার অপোজিটে। তাহলে ক্যাপিটাল এম মাস যে ডিরেকশানে মুভ করছে, আমরা ফ্রিকশনটা পাবো তার অপোজিট ডিরেকশানে। তাহলে এটা হলো আমার এফএস, ফ্রিকশন। তাহলে পি ফোর্স দিচ্ছ, ক্যাপিটাল এম মাসটা মুভ করছে, কি নিয়ে মুভ করছে, উইথ অ্যাক্সেলারেশন এ। ক্যাপিটাল এম মাসের অ্যাক্সেলারেশন এ। তাহলে যেদিকে ক্যাপিটাল এম মাসটা মুভ করছে, তাহলে আপার সারফেসে ফ্রিকশনটা হবে তার অপোজিটে। তাহলে রেজাল্টেন্ট ফোর্স কত হবে, আমাদের ফ্রি বডি ডায়াগ্রামের নিয়ম হচ্ছে কি, রেজাল্টেন্ট ফোর্স লিখতে হবে। তাহলে রেজাল্টেন্ট ফোর্স হচ্ছে পি মাইনাস এফএস, যেটা কিনা মাস ইন্টু অ্যাক্সেলারেশন। এই হচ্ছে আমার একটা ইকুয়েশন হলো পি মাইনাস এফএস রেজাল্টেন্ট ফোর্স ইজ ইকাল টু মাস ইন্টু অ্যাক্সেলারেশন। এইবার আমরা স্মল এম ব্লকটার কথা ভাবি। স্মল এম ব্লকটা দেখো, এই হচ্ছে স্মল এম ব্লক। কি কি ফোর্স আছে, ওয়েট এমজি, নর্মাল রিয়াকশন আর, ওয়েট এমজি, নর্মাল রিয়াকশন আর, এন ধরো, নর্মাল রিয়াকশন এন দিয়ে লিখি আমি সাধারণত, নর্মাল রিয়াকশন এন। এইবার এই যে স্মল এম মাসের ব্লকটা, এটা তো ক্যাপিটাল এম এর ওপরে আছে, তো ক্যাপিটাল এম তো মুভ করছে উইথ অ্যাক্সেলারেশন এ। এই ক্যাপিটাল এম যে মাসটা বা ব্লকটা, সেটা মুভ করছে উইথ অ্যাক্সেলারেশন এ। তার মানে স্মল এম মাসটা আছে নন ইনার্শিয়াল রেফারেন্স ফ্রেমে। স্মল এম মাসটা যে বস্তুর ওপরে আছে ক্যাপিটাল এম মাস, সেই ক্যাপিটাল এম মুভ করছে উইথ অ্যাক্সেলারেশন এ। তার মানে স্মল এম মাস আছে নন ইনার্শিয়াল রেফারেন্স ফ্রেমে। তাহলে নন ইনার্শিয়াল রেফারেন্স ফ্রেমে তাহলে তো একটা সিউডো ফোর্স থাকবে। তাহলে সিউডো ফোর্সটা কোন দিকে হবে, অ্যাক্সেলারেশন যেদিকে তার অপোজিটে। তাহলে এই দিকে থাকবে সিউডো ফোর্স, এই হচ্ছে সিউডো ফোর্স। তাহলে এই সিউডো ফোর্সটার জন্যে এই স্মল এম মাসটা তো পেছন দিকে গতিশীল হবে, কিন্তু আমাদের কি বলেছে যে দুটো ব্লক একসাথে এগোবে, তার মানে অবশ্যই সিউডো ফোর্স ব্যালেন্স হবে। এই সিউডো ফোর্সের কাজ কি, স্মল এম মাসটাকে পেছন দিকে গতিশীল করা। সিউডো ফোর্স স্মল এম মাসকে উইথ রেসপেক্ট টু ক্যাপিটাল এম মুভ করাবে ব্যাকওয়ার্ড ডিরেকশানে, পেছনের দিকে। কিন্তু এখানে সেটা হচ্ছে না। এখানে কোশ্চেনে বলেছে যে দুটো ব্লক একসাথে মুভ করবে, দে মুভ টুগেদার। তার মানে এই সিউডো ফোর্স ব্যালেন্স হবে। তাহলে সিউডো ফোর্স ব্যালেন্স হবে কি দিয়ে, সেটা হচ্ছে এই যে ফ্রিকশন এফএস। এই এফএস ফ্রিকশনটা এই স্মল এম মাসের ক্ষেত্রে কাজ করবে সামনের দিকে। এই আপার সারফেসে এই এফএস যে ফ্রিকশনটা কাজ করছিল ক্যাপিটাল এম মাসের ওপরে, সেই এফএস যে ফ্রিকশন সেটা স্মল এম মাসের ক্ষেত্রে কাজ করবে সামনের দিকে। দেখো আমি বলেছিলাম ফ্রিকশন হচ্ছে অ্যাকশন রিয়াকশন ফোর্স।
ফ্রিকশন হচ্ছে ক্রিয়া প্রতিক্রিয়া বল, এখানে আমরা সেটা ইউজ করছি। দেখো আমরা যখন ক্যাপিটাল এম মাসকে মুভ করাচ্ছি উইথ অ্যাপ্লাইং ফোর্স পি, ক্যাপিটাল এম মাস মুভ করছে ডিউ টু দ্য অ্যাপ্লাইড ফোর্স পি, তখন ফ্রিকশন হচ্ছে অপোজিট টু দ্য অ্যাক্সেলারেশন, অ্যাক্সেলারেশন যেদিকে ফ্রিকশন তার অপোজিটে, এটা হচ্ছে অ্যাকশন। এভরি অ্যাকশন হ্যাজ অ্যান ইকুয়াল অ্যান্ড অপোজিট রিয়াকশন, তাহলে আপার সারফেসে এই যে ফ্রিকশনটা হচ্ছে এটা হচ্ছে অ্যাকশন, তাহলে তার একটা রিয়াকশন হবে কোন দিকে, সামনের দিকে, এই এফএস। এই যে রিয়াকশনটা পাচ্ছি এফএস, সেটাই ব্যালেন্স করবে কাকে, সিউডো ফোর্সকে। তবে তোমার এই স্মল এম মাসটা ক্যাপিটাল এম এর রেস্টে থাকবে বা স্থির অবস্থায় থাকবে। তাহলে যখনই আমি ইকুইলিব্রিয়ামে যাচ্ছি আমরা লিখব কি, যে সিউডো ফোর্স এটা ইজিক্যাল টু হবে ফ্রিকশন। এবার সিউডো ফোর্স মানে মাস ইন্টু অ্যাক্সেলারেশন অফ দ্য সিস্টেম মানে এম এ, আর ফ্রিকশন হচ্ছে মিউ ইন্টু নর্মাল রিয়াকশন, ফ্রিকশন হবে মিউ ইন্টু নর্মাল রিয়াকশন। তাহলে মিউ নর্মাল রিয়াকশন কত, এম জি। তাহলে এখান থেকে দেখো আমরা পেয়ে গেলাম এ ইজিক্যাল টু মিউ জি, এটাকে আমি ইকুয়েশন নাম্বার 3 দিয়ে দিই। তাহলে এবার এই যে এ এর ভ্যালু পেলে এটাকে তুমি এ এর জায়গায় বসিয়ে দাও, তাহলেই দেখো পি পেয়ে যাবে। তোমাকে তো পি বের করতে হবে, ফোর্স। তাহলে আমরা লিখবো দেয়ারফর ইউজিং ইকুয়েশন 3 ইন ইকুয়েশন 1, তাহলে আমরা এ এর ভ্যালু কী পাচ্ছি, মিউ জি, এখানে পি বাই এম প্লাস এম, তাহলে পি হয়ে গেল মিউ জি বাই এম প্লাস এম, দ্যাট ইজ দ্য রিকোয়ার্ড ফোর্স। যে কতটা ফোর্স দিলে দুটো ব্লক একসাথে মুভ করবে, দ্যাট ইজ দ্য রিকোয়ার্ড ফোর্স, মিউ জি ব্র্যাকেট এম প্লাস এম। তো এরম ধরনের সিউডো ফোর্স ফ্রি বডি ডায়াগ্রামের নিউমেরিক্যালও কিন্তু আমাদের ফ্রিকশানে দেওয়া থাকে। তো এই যে বিভিন্ন অঙ্কগুলো আমি দেখালাম এগুলো একটু ভালো করে দেখবে, প্র্যাকটিস করবে, দেখবে এই টাইপের বিভিন্ন অঙ্ক তোমাদের এক্সারসাইজে থাকবে। তো এবার তাহলে সে অঙ্কগুলো তোমরা আশা করি করতে পারবে। আমি এখানে সব এম, ক্যাপিটাল এম, স্মল এম এই সব দিয়ে করেছি অঙ্কগুলো। তোমাদের মেবি যখন তোমরা নিউমেরিক্যাল সলভ করবে সব ভ্যালু দেওয়া থাকবে, ক্যাপিটাল এমের একটা মান দেওয়া থাকবে, স্মল এমের একটা মান দেওয়া থাকবে, তুমি এখানে ভ্যালুগুলো বসিয়ে দেবে, তাহলেই তোমার অ্যান্সার চলে আসবে। তাহলে এই হচ্ছে বিভিন্ন রকমের প্রবলেম সলভিং টেকনিক আমি তোমাদের দেখিয়ে দিলাম। তো এবার তোমরা এক্সারসাইজের অঙ্কগুলো করবে।